আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব ইনশাল্লাহ গ্রুপ ভার্ব নিয়ে। যারা জয়েন করেছো, জয়েন করবে, কোনো কারণে পরে ক্লাস করবে, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম এবং তোমাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আজকের ক্লাসে আমরা গ্রুপ ভার্ব নিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ। যেমনটা আমি আগে থেকেই তোমাদের বলেছি, তবে শুরুতে একটা কোট লেখা আছে, ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ। ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, মানে জীবনের একটা চূড়ান্ত বাস্তবতা হলো কি? মৃত্যু। মানে আমরা সবাই মারা যাব। অ্যান্ড দেন নো ওয়ান নোজ ওয়ার হি উইল ডাই। কেউ জানে না সে কোথায় মারা যাবে। সত্যি কথা মনে হয়, সত্যি কথা মনে হয় কেন, 100% সত্যি কথা যে আমরা সবাই মারা যাব নিশ্চয়ই, এবং আমরা কেউ জানি না যে আগামীকাল আমরা কি খাবো, আমরা কোথায় মারা যাব, আসলে কেউ জানি না। হয়তো ভাবছি আমি আগামীকাল এখানে থাকবো, এখানে খাবো, এমনটা এমনটা, বাট এই ভাবনাটা হয় না। এবং একবার সাম্প্রতিক সময়ের কথা, গতকাল তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, বাট নিতে পারি নাই। কেন? তোমরা কেউ কেউ হয়তো জানো যে আমার ফোনটা চুরি হয়ে গেছে, এবং অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। এই অর্থে আমি সবসময় সচেতন থাকি। হ্যাঁ, আমার পরিচিত কোনো মানুষের কিছু হারানো গেলে আমি ওই জিনিসটা নিয়ে যেমন কষ্ট পাই, হারা গেছে, তার চেয়েও একটা বড় অংশ আমি যারটা হারাইছে তারে বলি যে আপনি অসচেতন কেন। আনফর্চুনেটলি আমার সাথে এই পর্যন্ত ফোন হারাহারির ঘটনা দুইবার ঘটছে। একবার ঘটছে বাস, দুবারই বাসের সাথে কানেক্টেড। প্রথমবার কোনো একটা জায়গায় ক্লাস নিতে যাচ্ছিলাম কুমিল্লা, পথে পুরো দিন ক্লাস, মানে ক্লাসটা শেষে অস্থির হয়ে আছি বা কাহিল হয়ে আছি, বাসে উঠছি, ফোনটা বের করছি, মাশাল্লাহ কেউ একজন এসে খাপ দিয়ে নিয়ে গেছে জানলা দিয়ে। আর আরেকবার ঘটলো ঢাকায়, গতকাল, মানে বাসে ঢাকায় জানো ভাই সবাই যে লোকাল বাসের অবস্থা। হ্যাঁ, যে মানুষ, আর এখন আমরা যে সময়টাতে যাচ্ছি, আমাদের ট্রাফিক পুলিশ ভাইদের কোনো কাজকর্ম নাই, ওনারা সেই অর্থে কাজ করে না। আগে যে রাস্তা যেতে 1 ঘন্টা লাগতো জ্যাম সহ, এখন ওই জায়গায় 2 ঘন্টা যাইতো খবর হয়ে যায়, কারণ ট্রাফিকদের উপর ইনকাম নাই, মানে এক্সট্রা ইনকাম নাই বিধায় ওনারা খুব কাজের আগ্রহ নাই, মানুষজন নিজের মতো করে যায়, অলমোস্ট কিছু নিঃস্ব কাজ করে ট্রাফিক। তো বাসে উঠছিলাম, অনেক মানুষের ভিড়ে, মোবাইল নিয়ে বের হয়েছে নিশ্চয়ই বাসা থেকে। যখন বাসে বসলাম, বসার পর তো আমরা সেট হতে গিয়ে ফোন টোন চেক করি না, দেখি ফোনটা নাই। হঠাৎ করে ডাম হয়ে গেলাম কিছু সময়ের জন্য। তো দেখো, আমার একটা পরিকল্পনা ছিল আমার ওই দিনটার জন্য, বাট আমার দিনটা একবারে ঘোলাটে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই বিকল্প, হ্যাঁ, কি বলা যেতে পারে, সমাধান দিবেন। তো বিষয়টা এরকম, আমি সব সময় কেন যেন মানে সচেতন থাকি, আমার কাছে মনে হয় আমার পরিবার লোকজন জানে আমি সচেতন, মানে ইন টার্মস অফ এই রাস্তাঘাট চলাফেরার বিষয়, আমার পকেট মানি ব্যাগ, আমি অলওয়েজ যখন জ্যামে থাকি আমার মোবাইল মানি ব্যাগ দুটো আমি আমার সামনের পকেটে রাখি, যে হাত দিয়ে নিয়ে যে বাই চান্স নাই। কিন্তু যেদিন বিপদ ঘটবে ভাই, সচেতন হয়ে আসলে সেই অর্থে লাভ থাকে না। হ্যাঁ, এই তো আমরা ক্লাসে যাই। আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব কি নিয়ে? আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব গ্রুপ ভার্ব নিয়ে। এবং এটা কেমন ক্লাস, কেমন ধরনের টপিক যদি আমার প্রশ্ন করো, এই টপিকটাও নিশ্চয়ই সেই আমাদের গত দুটা ক্লাসের মতো হলো প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা 2 ক্লাস পড়েছি ভাই, বলেছিলাম প্রিপোজিশন গ্রামারের কোনো ক্লাস না, একইভাবে গ্রুপ ভার্ব 2 ক্লাস পড়বো, গ্রামারের কোনো ক্লাস না। প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব থেকে আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে 3 থেকে 5টা প্রশ্ন কিন্তু আসে। একবার না আসলেও একটা একটা দুইটা আসবে, মানে ইম্পর্টেন্ট। এবং প্রিপারেশন গ্রুপ ভার্ব এগুলো অনেক, আমার জানা মতে স্টুডেন্ট এখানে খুব
ভেজালে পড়ে। আশা করছি প্রিপারেশন তোমাদের খুব ভালো করে পড়া হয়ে গেছে। আমি যেই পিডিএফটা দিয়েছি সেটারে খুব ভালো করে 5-6 বার রিভিশন দিবা, এই প্ল্যান রাখবা। সেম কথা আমি এখানেও বলবো, আমি যে গ্রুপ ভার্বের শিটটা তোমাদের জন্য তৈরি করেছি, এই শিটটাতে যতগুলো এক্সাম্পল দিয়েছি, আমি তোমাদেরকে পড়ার প্যাটার্নটা বলবো। যতগুলো সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা শতভাগ। সবার জন্য একবার যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, আমার এই শিট ধরে যদি তুমি মানে সেন্টেন্সগুলো বুঝে বুঝে পড়ে যাও, তোমার গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা শতভাগ। এবং তুমি যদি কোনো বই ধরে প্র্যাকটিস করতে যাও, দেখবা আমার সেইটা সবগুলো সেন্টেন্স মিলে গেছে, মানে সবগুলো সেন্টেন্স আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়েছি। ফলে গুরুত্ব দিয়ে পিডিএফটা পড়বা। আসো কিভাবে পড়বা আমি সেই পয়েন্টটা তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। আসো ভাই, লোক আমাদের স্টুডেন্টদের এই একটা, আমরা সব বইতে শুরু করে কি দিয়ে গ্রুপ ভার্ব পড়ি? অ্যাক্ট দিয়ে, অ্যাক্ট। এখন অ্যাক্ট শব্দের সাথে যখন প্রিপোজিশন চেঞ্জ হয়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তা আমরা কিভাবে মুখস্থ করি নর্মালি? অ্যাক্ট আপন অর্থ কি করা? ক্ষতি করা। অ্যাক্ট আপন ক্ষতি করা, অ্যাক্ট আপন ক্ষতি করা, এমনটা আমরা পড়ি মোস্টলি। বাট আমার পক্ষ থেকে তোমাদের জন্য গ্রুপ ভার্ব পড়ার উপায়টা বলবো, তুমি আমার এই পিডিএফটা ধরেই পড়বা। যদি মনে হয় না স্যার পিডিএফ ধরে পড়বো না, কোনো বই ধরে পড়বো বা পড়ে ফেলছি, পড়ো, অসুবিধা নাই। বাট আমার পয়েন্ট হলো, তুমি এই যে অ্যাক্ট আপন অর্থ ক্ষতি করে এটা পড়বা না প্লিজ। কারণ কোনো শব্দ বা মানে এই শব্দ রিলেটেড ভোকাবুলারি যত কিছু আছে এগুলোকে, এবং গ্রামাটিক্যাল পয়েন্টও বটে, খেয়াল রাখার বা মুখস্থ রাখার সবচেয়ে বাস্তব ধর্মীয় উপায় হলো এগুলোকে বাক্যে প্রয়োগ করা। মানে তুমি গ্রামাটিক্যাল রুলস পড়ে তো লাভ নাই যদি তুমি প্রশ্ন সমাধান না করো। সেম কথা, এই সিনোনিম অ্যান্টোনিম যা যা পড়ছে এগুলোকে যদি বাক্যে রূপ না দিতে পারো, সত্যি কথা সিনোনিম অ্যান্টোনিম তোমার পক্ষে হয়তো সম্ভব না, বাট তুমি যে শব্দটা পড়ছো এটা দিয়ে ছোট্ট হলে একটা বাক্য বানাও, 2 ওয়ার্ডের একটা বাক্য বানাও, ইম্পেরেটিভ সেন্টেন্স। ধরো এফেক্ট, আই উইল, অথবা দিস আইডিয়া উইল এফেক্ট ইউর স্টাডি, মানে এই আইডিয়া তোমার পড়াশোনার ক্ষতি করবে। দিস আইডিয়া উইল হার্ম ইউর স্টাডি। তাহলে তুমি ছোট্ট করে একটা বাক্য বানাও, মনে মনে, লেখা দরকার নাই, এই ওয়ার্ডটা খেয়াল থাকবে। কম্পেয়ার টু একটা ওয়ার্ড অনেকবার পইরা মুখস্থ রেখে দিছো, এক সপ্তাহ পরে দেখবা ভুলে গেছো ভাইয়া। তো এখানেই এই কথাটাই বলবো আবার, গ্রুপ ভার্ব খেয়াল রাখার উপায় এটা না যে একটা অর্থ ক্ষতি করে। আমি তোমার বলবো বাক্য রিডিং পড়ো। কি করবো? বাক্য রিডিং পড়বো। তো আমি বলি ভাই, বাক্য রিডিং পড়লে তুমি গেস করতে পারবা এই গ্রুপ ভার্বটার অর্থ কি। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ, তুমি চিন্তা করো তো ভাইয়া এখানে অ্যাক্ট আপন অর্থ কি হতে পারে? সাচ হার্ড ওয়ার্ক মানে এমন কঠোর পরিশ্রম, সাচ হার্ড ওয়ার্ক এমন কঠোর পরিশ্রম, উইল অ্যাক্ট আপন ইউর হেলথ তোমার স্বাস্থ্যের কি করতে পারে? বলো, কঠোর পরিশ্রম মানুষের স্বাস্থ্যের কি করতে পারে? ভালো করতে পারে না খারাপ করতে পারে? সাচ হার্ড ওয়ার্ক, এত কঠোর পরিশ্রম। বেশি কঠোর পরিশ্রম করলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয়। মানে পরিমিত যদি হয় তাতে অসুবিধা নাই, কঠোর পরিশ্রম করলে স্বাস্থ্যের জন্য ভালো, বাট যদি বেশি কঠোর পরিশ্রম হয়ে যায় তখন কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখো, একটা পণ অর্থ কি ধরতে পারি? ক্ষতি করা। এখন তুমি একটা পণ শব্দটা নেগেটিভ টার্ম রেফার করছে, তুমি বাক্য পড়লে বুঝবা। তাহলে একটা পণ শব্দ অর্থ কি? আমি ইংলিশ আবার লিখে দিয়েছি এফেক্ট, বাংলা লিখি নাই কারণ ভাই পরীক্ষা আসলে তোমার ইংলিশটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ এটা ইংলিশ প্রশ্ন। ওকে, সেকেন্ড বাক্যে আসো, আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন। একটা অর্থ কি? আমি তোমার সাজেশনের উপর নির্ভরশীল হয়েছিলাম। তাহলে অ্যাক্ট আপন মানে এখানে ডিপেন্ড করা, রিলাই করা, দেখো লেখা আছে ডিপেন্ড করা, রিলাই করা। তারপর আসো, সামটাইমস মাঝে মাঝে কিডস বাচ্চারা অ্যাক্ট আপ কি করে? বিকজ কারণ দে জাস্ট ওয়ান্ট অ্যাটেনশন, তারা চায় অ্যাটেনশন, মনোযোগ। তাহলে বাচ্চারা মাঝে মাঝে কি করে ভাই? একটা মানে এখানে বাচ্চারা মাঝে মাঝে হাইপার হয়ে যায়, চিল্লায় উঠে, কি করে? রাগান্বিত হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, কারণ তারা সবসময় কি চায় ভাই? অ্যাটেনশন চায়। আমরা বলতে পারি এই যে বিহেভ ব্যাডলি, খারাপ শব্দ বলতে পারি, মানে তারা খারাপ ব্যবহার করে। এখন আমি এক্স্যাক্টলি মানে একাডেমিক ওয়ার্ড যেটা সেটা না হইতে পারে, বাট আমি যদি বাক্য রিডিং পড়ি আমার মতো করে আমি গেস করতে পারবো এই গ্রুপ ভাবটার অর্থ কি, সেটা জানলেও কিন্তু তোমার জন্য অপশন বের করা ইজি। ওকে, তাহলে সামটাইমস মাঝে মাঝে বাচ্চারা রাগান্বিত হয়ে যায় বা সেইটা যায়, যেটাকে আমরা বলি খারাপ ব্যবহার করে, কারণ তারা সবসময় কি চায়? অ্যাটেনশন চায়। আসো, শি শুড অ্যাক্ট অন হার টিচার্স অ্যাডভাইস, তার উচিত তার টিচারের অ্যাডভাইস মেনে চলা। এই তো একটা অ্যাক্ট অন অর্থ হলো অবেই করা। জানি আসা কোশ্চেন, দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্ট, আইনজীবী ক্লায়েন্টের পক্ষে কাজ করে। অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, দেখো লেখা আছে এখানে
এই যে অন ওয়ার্ক অন বিহাফ অফ, কারোর পক্ষে কাজ করা। হি অলওয়েজ অ্যাক্ট আপ টু মাই অ্যাডভাইস, অ্যাক্ট আপ টু মানে হলো কারো কথা অনুযায়ী করা, কোনো কাজ করা। যেমন হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, সে সবসময় আমার উপদেশ অনুযায়ী চলে, উপদেশ অনুযায়ী কাজ করে, এটাকে রেফার করছে অ্যাক্ট অ্যাকর্ডিংলি। অ্যান্ড দেন শি আস্কড ফর লোন, আস্ক ফর আমরা জানি চাওয়া, আর লোন অফ 1000 টাকা, আস্ক ফর মানে হলো কোনো কিছু চাওয়া, আর সিক করা, SEEK সিক। তো আমি এই একটাই বললাম, বাকিগুলো কুইক করে বলে যাব। আমার এখানকার আইডিয়াটা হলো ভাই, তুমি গ্রুপ ভার্বে বিচ্ছিন্নভাবে পড়বা না। কিভাবে পড়বা? গ্রুপ ভার্বটা দিয়ে একটা বাক্য তৈরি করা আছে আমার শীটে, এই বাক্যটা পড়ো। যদি আমার শীত ধরে পড়ো, না ধরে পড়লে অসুবিধা না, যে কোনো বই ধরে পড়ে ফেলেছো সেই বই ধরেই পড়ো, তবে সেন্টেন্সটা পড়ো। বাংলা অর্থ বোঝার ট্রাই করো না, একটা পণ্যটার অর্থ কি, তুমি আগে পুরো বাক্যের জন্য বাক্যটাকে নিয়ে চিন্তা করো, দেখবা তুমি নিজেই অর্থ বের করে ফেলতে পারবা। দেন একটা অর্থ কি তুমি আলাদা করে দেখতে পারো, বাট তুমি নিজে আগে চিন্তা করো, এটা তোমার জন্য বেশি কার্যকর জিনিস। আমি বোঝাতে পেরেছি কি না ভাই, আমাদের একটু দু একজন জানাও। আমি যে পয়েন্টটা বলতে চেয়েছি এটা কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমি সামনে চলে যাই। হ্যাঁ, সামনে চলে যাই। আসো ভাই, সেম কথা। এবং আমি আবারও বলছি প্লিজ, আমি তোমাদের জন্য এখানে যা করেছি এটা প্রিভিয়াস কোয়েশ্চেনের একবারে সবগুলো বাক্যই প্রিভিয়াস কোয়েশ্চেন। এখানে যে বাক্যগুলো আমি দিয়েছি শীটে সবগুলো বাক্যই প্রিভিয়াস কোয়েশ্চেন, সবগুলো বাক্যই। ফলে প্রত্যেকটা প্রশ্নেরই, প্রত্যেকটা বাক্যরে একটা প্রশ্ন মনে করো গ্রুপ ভার্বের, এবং বুঝে বুঝে পড়ো। আমার এই শীটের পিডিএফগুলোতে থাকা বাক্যগুলোকে বুঝে বুঝে নিজে চিন্তা করে করে পড়ে যাও, দেখবা তুমি যখন প্রশ্ন সমাধান করতে আসছো তুমি সহজে আনসারগুলো পেরে যাচ্ছ, কারণ এই হুবহু বাক্যগুলি আমি এখানে লিখেছি। প্লাস তুমি যেহেতু চিন্তা করে করে গ্রুপ ভাবের অর্থ চিন্তা করেছো, যদি তোমার বিচ্ছিন্নভাবে কোনো একটা গ্রুপ ভাব বলে দেয় অর্থ কি, তাও তুমি বের করে ফেলতে পারবা, কারণ তুমি প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ে আসছো। আমি কুইক যাই, হ্যাঁ আসো। হি বোর অ্যাওয়ে, বিয়ারের পাস্ট ফর্ম বোর, হি বোর অ্যাওয়ে অথবা অফ 3 প্রাইজেস ইন অ্যানুয়াল স্পোর্টস। দেখো ভাই, আমি জানি না এই বোর অ্যাওয়ে বা বোর অফ অর্থ কি, আমি চিন্তা করতে পারি ভাই কিনা। অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক প্রতিযোগিতায় 3টা পুরস্কার সে কি করছে, চুরি করছে ভাই, জিতছে, নর্মাল কথা না? তাহলে বার্ষিক প্রতিযোগিতা সে 3টা পুরস্কার জিতছে, তাহলে বিয়ার অ্যাওয়ে অথবা বিয়ার অফ মানে কি ভাইয়া, উইন করা। দেখো তুমি আগে চিন্তা করতে পারছো সেন্টেন্স পড়ে, কারণ আমরা জানি একটা সেন্টেন্সের 10টা ওয়ার্ড থাকে ভাই, এটা সবাই নিশ্চয়ই, সবার অবস্থা এরকম আমি জানি। ধরো তোমার একটা বাক্যে 10টা শব্দ আছে ইংলিশ, 10টা শব্দের তুমি কমপক্ষে 7-8টা শব্দ অর্থ জানো। এটা অলওয়েজ ঘটে, আমাদের সাথে ঘটে, যাদের বেস একটু ইংলিশ রিডিং পড়ার অভ্যাস আছে। 10টা শব্দের তুমি 7-8টা শব্দের অর্থ জানো নিশ্চিত, কারণ 7-8টা শব্দ হলো আই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো, তারপর একটা প্রিপোজিশন, ইটিসি। এখন একটা সেন্টেন্সে 10টা ওয়ার্ডে যদি 7-8টা ওয়ার্ড পারো, বাকি 2-1টা ওয়ার্ডের অর্থ তুমি চিন্তা করতে পারো, গেস করতে পারো, যে ওই অন্য অন্য শব্দগুলোর সাথে মিল রাখে তো শব্দ দুইটা বসছে, যে দুইটা অর্থ পারো না ওই দুইটা শব্দ তুমি গেস করতে পারবা। কিন্তু এই গেস করার অভ্যাসটা তোমারে মানে ভোকাবুলারি কম পড়েও বেশি পারার সুযোগটা করে দিবে। এই জন্য বলি রিডিং পড়ার দরকার। ভোকাবুলারিতে ভালো করতে গেলে সেটা প্রিপোজিশন হোক, গ্রুপ ভার্ব হোক, অথবা র্যান্ডমলি সিনোনিম অ্যান্টোনিম হোক, তোমার সেন্টেন্স পড়তে হবে। সেন্টেন্স পড়লে তোমার জন্য বেটার অপশন এটা। তুমি অনেকদিন টিকে থাকবে তুমি যে শব্দগুলো পড়ছো সেগুলো, অথবা তুমি র্যান্ডমলি কোনো বই ধরে যখন সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, ট্রাই করো ছোট্ট করে একটা বাক্য তৈরি করা 2-1 ওয়ার্ডের। কেমন ভাই? আসো। ইউ রিপোর্ট, তোমার মন্তব্য। বিয়ার্স আউট হিজ স্টোরি, তোমার মন্তব্য তার গল্পরে কি করে, তার গল্পটাকে কি করতে পারে ভাই, সমর্থন দেয়। বিয়ার আউট মানে সমর্থন করা। দেখো এ সাপোর্ট করছে, কনফার্ম করছে, নিশ্চয়তা দিছে। আমি হয়তো এক্স্যাক্টলি বলতে পারি নাই, মানে বইয়ের ভাষায় বলতে পারি নাই, বাট আমার ভাষা আমি বুঝে নিছি, এটাই। ইউ রিপোর্ট, তোমার মন্তব্য, বিয়ার্স আউট হিজ স্টোরি। দেন হিজ রিমার্ক, তার মন্তব্য, ডাজ নট, যায় না, বিয়ার অন দি সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে তার মন্তব্যটা যায় না। তাহলে বিয়ার অন মানে হলো সঙ্গতিপূর্ণ হওয়া। দেখো রিলেট টু, তাহলে তার মন্তব্যটা এই সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ না, রিলেভেন্ট না, পার্টিনেন্ট না। হিজ পেশেন্স, তার ধৈর্য, বোর্ন হিম আপ, এই বোর্ন বিয়ার সামওয়ান আপ ইন দ্য ক্রাইসিস, বিয়ার সামওয়ান আপ মানে হলো কাউরে জিতে দেওয়া, কাউরে জিতিয়ে দেওয়া মানে কোনো একটা কাজে কন্টিনিউ করতে থাকা, এমনটাকে রেফার করছে। তাহলে দেখো আমরা বলতে পারি তার ধৈর্য তাকে বিপদে জিতিয়ে দিছে, অথবা বিপদে টিকে থাকতে হেল্প করছে।
তাহলে দেখো বিয়ার সামন আপ, এক্সপ্রেশনটা হবে এরকম, বিয়ার সামন, সামন মানে এখানে কোনো একটা ব্যক্তি বসবে, তারপর আপ, এই বিয়ার সামন আপ মানে হলো সাস্টেইন করা, কেউ কোনো একটা কাজ কন্টিনিউ করতে করতে পারছে এমনটাকে রেফার করছে বা করতে পারে। দেখো আমরা সাস্টেইন লিখেছি অর্থ, তাহলে হিজ পেশেন্স বন্ড হিম আপ ইন দ্য ক্রাইসিস, তার ধৈর্যটা তাকে বিপদে শক্ত রাখছে, সাস্টেন করে রাখছে, মানে সেই বিপদেও ভেঙে পড়ে নাই। এই জন্য ধৈর্যশীল বা ধৈর্যশীলতা আল্লাহ তাআলার দেওয়া আমাদের জন্য বড় একটা গুণ। হ্যাঁ, যারা ধৈর্যশীল যে কোনো ফরম্যাটে, তারা আসলে ভুল কম করে এবং তাদের জন্য মানুষের মন থেকে একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা অটো চলে আসে। আনফর্চুনেটলি আমরা কিন্তু ধৈর্যশীল না, মোস্টলি না, আমরা অল্পতে হাইপার হয়ে যাই, অল্পতে আবার মানে গইলেও যাই, মানে আমাদের অবস্থা দুই রকম। তো যারা মানে ট্রু মানুষ, তারা কারো কথায় প্রতারিত, মানে গইলা যায়, প্রতারিত হয় না, আবার অল্প কিছু দেখে হাইপার হয়ে তার প্রতি অবিচারও করে ফেলে না। আচ্ছা ভাই, নো ওয়ান নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক জায়গায় আসছে, আমি মাঝে মাঝে হয়তো ক্লু দিছি, বাট বাকি সবগুলো প্রশ্ন বিভিন্ন জায়গায় আসছে। নো ওয়ান ক্যান বিয়ার, কেউ বিয়ার করতে পারে না সাচ ইনসাল্ট, মানে এত অপমান কেউ কি করতে পারে না ভাই, অপমান তো কেউ সহ্য করতে পারে না, তাহলে বিয়ার উইথ মানে আমরা টলারেট করা বলবো। নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট, কেউ এত অপমান সহ্য করতে পারে না, কেউ এত অপমান সহ্য করতে পারে না। নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট, পরে বলো আমার সাথে পড়ে ফেলতে পারো ভাইয়া, আমি চাইবো আমার সাথে পড়ে ফেলবা সবাই, ভাইবো না যে আমি তোমার সব বুঝাই দিচ্ছি, এখানে বুঝাবুঝির কিছু নাই, প্লিজ তুমি নিজে পড়লেই বুঝে যাবা, না আমি তোমার মানে বাক্যটা বলে যাচ্ছি যেন তোমার ইজি হয়, বাট তুমি ভাইবো না যে তুমি না পড়লে হবে না, বিষয়টা মানে তুমি না পড়লে হয়ে যাবে। এটা গ্রামারের ক্লাস না যে আমি তোমার সব বুঝিয়ে দিব, এটা মানে ভোকাব বেসড ক্লাস, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি, যেটা তোমার লং লাইফ এই পয়েন্টটা খেয়াল রাখবে। দেখো ভাই, এই গ্রুপ ভাবে এখন পড়ছো না, 5 বছর পরে যদি বাংলাদেশের চাকরি জগতে তুমি আসতে চাও, তোমার এই সেম জিনিস আবার পড়তে হবে। তুমি এখন সেন্টেন্স ধরে বুঝে বুঝে পড়ে যাও, দেখবে 5 বছর পরেও যদি পড়ো, 4-5 বছর যদি নাও পারো, তাও দেখবা তোমার এগুলো খেয়াল আছে অনেকটা, রিভিশন দিলে দেখবো সহজে বুঝে গেছো, ভুলে যাও না। আর মুখস্থ করো, 5 বছর পরে দেখবা এগুলো আগে দেখছি কিনা তাতে সন্দেহ হবে। কেমন? আসো ভাই, তাহলে বাক্য পড়ো। নো ওয়ান ক্যান বিয়ার সাচ ইনসাল্ট, বিয়ার উইথ মানে কি, মানে টলারেট করা, সহ্য করা, এন্ডিউর করা, যেটাকে আমরা বলি। উই অট টু বিয়ার ইন মাইন্ড, বিয়ার ইন মানে মনে রাখা, আমাদের অতীতকে মনে রাখা উচিত, এটাই বলছে। অট টু মানে উচিত, সুরের অর্থ দেয়। তাহলে সবগুলো বাক্য একটু পড়ো প্লিজ সবাই, বা সবগুলো বাক্য একটু পড়ো, সবগুলো বাক্য একটু সবাই পড়ো, সবাই। তুমি যখন গ্রুপ ভাবটা পড়ছো, অ্যাটেনশন দিও, সেটার অর্থ কি হতে পারে ইংলিশে, বাংলা চিন্তা করা যাবে না। পড়ো সবগুলো বাক্য, পড়ো হলে আমাকে ডান লিখো ভাইয়া। হি বোর অ্যাওয়ে অথবা হি বোর অফ 3 prizes in annual sports. You report bears out his story. His remark does not bear on this subject. Bear on মানে কি, সঙ্গতিপূর্ণ হওয়া, এটাকে রেফার করছে। His patience bound him up in the crisis. No one can bear with such insult. We ought to bear in mind our past. আমরা আমাদের অতীতকে মনে রাখা উচিত। কে বলছে, তাসনিম বলছে কারেকশন কীভাবে পড়বো, কারেকশন কীভাবে পড়বা, কারেকশনের ক্লাস আছে তখন বুঝবা। আর কারেকশন তাসমিয়া নির্দিষ্ট কোনো টপিক না, কারেকশন হলো গ্রামারের সব কিছুর একটা মিশ্রণ, কারেকশন গ্রামারের সব কিছুর মিশ্রণ। ফলে গ্রামাটিক্যাল সবগুলো টপিক পড়া হয়ে গেলে কারেকশন পড়া উচিত, এখন থেকেই কারেকশন পড়া উচিত না। আর যদি কারো মনে হয় কারেকশন পড়া দরকার অগ্রিম, আমি যদ্দূর বুঝি কারেকশন মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি এসছে, ফলে চাইলে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান একটা প্লে লিস্ট আছে, মোটামুটি আমি যদি ভুল না বলে থাকি 1993-94 সেশন থেকে, মানে মোটামুটি গত 30 বছরের মতো মেডিকেলের প্রশ্ন সমাধান দিয়ে আমি এটা প্লে লিস্ট বানাইছি। তো তুমি আমার ওই ভিডিওগুলো দেখো, কারেকশনের দোষ উদ্ধার হয়ে যাবে, সোজা হিসাব। হ্যাঁ, কোচিংয়ে কী দিছে না দিতে পারে না, কোচিংয়ে অনেক কিছুই দেয়। হ্যাঁ, ফলে তুমি আমারও মেডিকেলের প্রশ্ন সমাধানের ভিডিওটা দেখো, মানে ভিডিওগুলো দেখো, টাইনা স্পিড বাড়ায় দিয়ে প্রয়োজনে দেখবো ওখানে কারেকশন আছে, বিশেষ করে শুরুর দিকের সেই 91-92 সেশন, মানে 2000 সালের আগে অবধি প্রশ্ন 10-15টা যাই আসতো, দেখা গেছে অর্ধেকের বেশি কারেকশন থেকে আসতো। ওগুলো একটু করো, দেখবা তুমি আইডিয়া পেয়ে যাবা।
থ্যাংক ইউ। 91-92 থেকে আছে সম্ভবত। তাহলে ভাই কারেকশন নিয়ে যার প্রশ্ন ছিল তাসমিয়া ভাইয়া, তুমি নিশ্চয়ই একটা উত্তর পেয়েছো। হ্যাঁ, আমরা কারেকশন নিয়ে আমাদের ক্লাস করব এখানে, প্লাস অগ্রিম সমাধান তোমার জন্য। তুমি আমার ওই মেডিকেলের প্রশ্ন সমাধানের ক্লাসগুলো করো, দেখবো ওখানে কারেকশন আমি বুঝাই দিছি ভাইয়া সুইটাই। হ্যাঁ, এই এবং আমার ইচ্ছা আছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ একবারে। এবং ইচ্ছা আছে এই বছর প্রিপজিশনের একটা প্লে লিস্ট বানাবো, সেখানে হয়তো 50-60-100টা ভিডিও থাকবে 4-5 মিনিটের করে করে। হ্যাঁ, যেন প্রিপজিশন আমার প্লে লিস্ট ধরে যে কেউ পড়লেই বাংলাদেশের সব ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপজিশন খেলা শেষ হয়ে যায়। আসো ভাই, তারপর আমরা সামনে যাই। এবার হলো আমরা পড়ব কি দিয়ে, ব্লো দিয়ে। আসো ব্লো দিয়ে আসি। ব্লো দিয়ে কি দেখো তো, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম। বিশেষ পরীক্ষা আসছে এখন। ডাইরেক্ট আমার রিকোয়েস্ট হলো ভাইয়া, তুমি ডাইরেক্ট ব্লোন অ্যাওয়ে কি স্যারে ইংলিশে কি লিখে আছে এটা দিয়ে তাকাইও না, এটা তাকাইলে আমার তোমার লস। এখন তোমার আমার আমি যেভাবে তোমাকে পড়তে বলি তোমার কাছে মনে হতে পারে এটা একটু সময় সাপেক্ষ। সত্যি কথা ভাইয়া, বিশ্বাস করো আমি তোমাদেরকে ভালোবাসি, আমি চাপাবাজি করি না অনেক অনেক টিচারদের মতো। চাপাবাজি করে স্টুডেন্ট আনতে পারি না, আনিও না। তো আমার কথা হলো এখানে, তুমি যদি আমার এই প্যাটার্নটা ধরে পড়ো তোমার কাছে মনে হতে পারে বেশি সময় যায়। আসল কথা হলো আসলে বেশি সময় যায় না ভাই। কেমনে যায় না একটু বলি। তুমি যদি এটার মুখস্থ করো তাতে তোমার কাছে মনে হতে পারে স্যার 2 মিনিটে মুখস্থ করে ফেলছে একটা। ভাই 1 সপ্তাহ পরে তোমার এই মুখস্থ জিনিস থাকবে না। আমি যেটা বলছি এটা হয়তো প্রথমবার পড়তে তোমার সময় বেশি লাগছে, এবং এটা প্রথমবার পড়িয়ে দেখবে অনেকদিন টিকে আছে, আবার রিভিশন দিলে দেখবে এটা ইজি হয়ে গেছে। ফলে আমারটা সাস্টেনেবল ওয়ে, আর একটা হলো সাস্টেনেবল ওয়ে না। ভাইয়া যেটা লং লাস্ট করে এই জিনিসে তো আমরা অবলম্বন করি নাকি। এখন তুমি 200 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনবা যেটা আমার 1 মাস পরে নষ্ট হয়ে যাবে, আবার 500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনবা যেটা তোমার 2 বছর টাইম নিবে তোমারে। এখন তুমি 200 টাকা দিয়ে কিনছো, সস্তা পাইছো মনে করে, 2 মাস পরে ছিঁড়ে গেছে, আবার 200 টাকা দিয়ে কিনছো, আবার 2 মাস পরে ছিঁড়ে গেছে, তুমি 1 বছরের জুতা কিনতে হবে 1000 মানে 1200 টাকার। অন্যদিকে তুমি 500 টাকা দিয়ে এক জোড়া কিনে তুমি 1-1.5 বছর চালাইছো, বেটার ওটা না। ফলে আমি যেটা বলছি ভাই এটা শুরুতে কষ্টের মনে হইতে পারে, ট্রাস্ট মি। আমি যেভাবে বলছি এই প্যাটার্ন ধরে একবার শেষ করো, তারপর দেখো তোমার কাছে সেকেন্ড বার পড়তে গেলে একবারে সহজ মনে হবে। তখন তুমি ভোকাবুলারি মানে ওই গ্রুপ ভার্বের অর্থ কি সেটা চিন্তা করতে হবে না, তোমার মাথা অটোমেটিকলি সহজেই ভাসবে, চোখের সামনে ভাসবে। প্লিজ আমার পয়েন্টটা রাইখো। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে, গাছটারে কি করছে বাই দ্য স্টর্ম। ভাই স্টর্ম মানে তো জানি একবার ঝড়ো বাতাস ঘূর্ণিঝড় এমনটাকে রেফার করতে পারি। তাহলে কি করতে পারি আমরা, ব্লোন অ্যাওয়ে, অ্যাওয়ে মানে তো দূর, এটাও বুঝি। তার মানে গাছটারে স্টর্মে উড়ে নিয়ে গেছে। কি নিয়ে গেছে ভাইয়া, উড়ে নিয়ে গেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। যেটা আমরা বলি মুভ বাই উইন্ড। কি বলি ভাইয়া, মুভ বাই উইন্ড। একটা গাছ জায়গা মতো আছে, একবার অনেক দ্রুত, ধরো যারা সিডর দেখছো সাতক্ষীরা ওই অঞ্চলে, নিশ্চয় তোমরা দেখো নাই। তারপর সিডর আইলা যেগুলো ছিল হয়েছে বাংলাদেশে, এগুলো যখন হয়েছে হঠাৎ করে মানে ঝড়ো বাতাস বৃষ্টি সহ, আমরা দেখছি ভাইয়া মানে আমাদের অন্য বাড়ির চাল আছে না, ঘরের চাল এসে আমাদের পুকুরে পড়ছে, গাছ পর্যন্ত উড়ে চলে আসছে পুকুরে, এরকম অবস্থা গেছে, সব উলট পালট হয়ে গেছে। এটাই চিন্তা করো, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম, বিশেষ পরীক্ষার প্রশ্ন। তারপর তারপর দ্য সোলজার ব্লু আপ দ্য ব্রিজ। দেখো ভাইয়া, সোলজার ব্লু আপ দ্য ব্রিজ, ব্লু আপ, দেখো ব্লাস্ট, ব্লাস্ট আপ, ব্লু আপ, এই আপ শব্দটার সাথে কিন্তু একটা পয়েন্ট আছে, আপ। দেখো আপ পড়তে গেলেও কিন্তু একটা আপ, একটা আওয়াজ আসে কিনা, আপ আপ, ব্লাস্ট করাকে রেফার করছি আমি। ব্লু আপ মানে কি, সোলজারে ব্রিজটারে কি করছে, উড়াই দিছে। মানে কি, সোলজারকে আলগি দিয়ে উড়াই দিছে না, সোলজার অস্ত্র শস্ত্র দিয়ে উড়াই দিছে, যেটাকে আমরা বলি ভাইয়া ডেস্ট্রয় বাই এক্সপ্লোজন। কোন একটা বিস্ফোরণের সাহায্যে কোন একটা জিনিস উপড়ে ফেলছে, মানে একবার উড়াই দিছে, যেটাকে আমরা বলি ধ্বংস করে ফেলছে। দ্য সোলজার ব্লু আপ দ্য ব্রিজ, সবগুলো বাক্য বিভিন্ন জায়গায় আসা, একটা বানায় লিখি নাই, এবং এই বাক্যগুলোই ঘুরে ফিরে প্রশ্ন আসে। দেন বিশেষ পরীক্ষার প্রশ্ন আবার, দ্য লাইটস হ্যাভ বিন ব্লু আউট বাই দ্য স্ট্রং উইন্ড, মানে ঝড়ো বাতাসে লাইট কি হয়েছে ভাইয়া, বন্ধ হয়ে গেছে। ব্লু আউট মানে হলো নিভিয়ে ফেলা, যে এক্সটিংগুইশ, নিভিয়ে যাওয়া, এক্সটিংগুইশ। দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড,
ও ডাবল এফ অফ মানে কি জানো তোমরা? বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে ভাইয়া, ও ডাবল এফ অফ মানে কিন্তু বিচ্ছিন্নতা, সেপারেশনকে রেফার করে ও ডাবল এফ অফ। তাহলে দেখো ভাইয়া, ইঞ্জিনে নিঃসরণ করে, যেটাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইড, মানে ইঞ্জিনে থাকে কার্বন ডাইঅক্সাইডটা, সেটা নিঃসরণ করে, ছেড়ে দেয়। এই ব্লো অফ মানে ইমিট করা, যেটাকে আমরা বলি ইমিট। পরীক্ষা পাবা, দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড। দেন দিস হাউস বিলংস টু মি, এটা খুব ইজি কোশ্চেন, তবে বিশেষ পরীক্ষা আসছে কারেকশন আকারে। এই বাক্যটা কারেকশন আকারে বিশেষ পরীক্ষা আসছে। দেখো, কারেকশন মিনস 4টা বাক্য দেওয়া থাকবে, 4টার একটা ঠিক বাক্য। এখন এটা প্রিপারেশন দিয়েও মেডিকেল ভর্তি থেকে কারেকশন আসছে, এবং গ্রামাটিক্যাল সবগুলো টপিকের মিশ্রণ করেও কারেকশন আসে। তবে কারেকশন পাঠতে গেলে মোস্টলি নাউন টপিকটা ভালো করে পাঠতে হবে, বিশেষ করে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, তারপরে প্রিপোজিশন দিয়ে মেডিকেলে আসছে, এবং মোস্টলি গ্রামার ভার্বের সাথে কানেক্টেড টপিকগুলো দিয়ে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর টেন্স, রাইট ফ্রম ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, কজেটিভ ভার্ব, এই ধরনের বিষয়গুলো নিয়েই কারেকশন বেশি হয়। আসো তাহলে বিলং একটা ভার্ব ভাইয়া, বিলং ভার্বটার পরে প্রিপোজিশন টু লিখতে হয় একটা কথা। পাশাপাশি বিলং ভার্বটাকে প্যাসিভ সেন্টেন্সে লেখা যায় না, অ্যাক্টিভলি লিখতে হয়। এই বাড়িটা আমার, দিস হাউস বিলংস টু মি, দিস হাউস ইজ বিলং টু মি বলা যাবে না। অ্যান্ড দেন হি বিলং উইথ দেম, উই বিলং উইথ দেম, আমরা তাদের সাথে থাকি। বিলং উইথ মানে কারোর সাথে থাকা, দেখো লেখা আছে স্টে উইথ, স্টে উইথ। আমি কি তোমাদের সাথে আছি, তোমরা কি আমার সাথে আছো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস আসিফ, প্রডিউস হয় ভাইয়া। প্রডিউস কোনটা নিয়ে বলছো আমি বুঝতে পারছি না, তোমার প্রশ্ন আমি দেখি নাই সম্ভবত আসিফ। তাহলে বাক্যগুলো একটু পড়ে ফেলি, আমার সাথে একটু পড়ে ফেলো তো ভাইয়া। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম। প্লিজ বাক্য পড়ো, প্লিজ বাক্য পড়ো। আমার কথা যদি এখন ধরো, তুমি 1 মাস পরেই টের পাবা। আমি যেভাবে বলছি পড়ার জন্য, সেন্টেন্স ধরে পড়া, 1 মাস পরে এটার ফল পাবা ইনশাআল্লাহ। আর যদি আমার কথা ধরে না পড়ো, তাইলে তুমি বুঝবা। হ্যাঁ, ব্লোজ অফ মানে প্রডিউস তো হয় ভাই, অবশ্যই। এমিট প্রডিউস একই কথা ভাইয়া। প্রডিউস মানে তো উৎপাদন করে, হ্যাঁ, নতুন করে তৈরি করে, এমনটাকে রেফার করে প্রডিউস শব্দটা ভাইয়া। তবে তুমি খেয়াল করো, ব্লোজ অফ মানে ছাড়া, এটা খারাপ জিনিসই রেফার করে। মানে ধরো ওই যে আমাদের মোটরসাইকেল, আগে মোটরসাইকেল চালাইছে কিনা দেখছো কিনা, মোটরসাইকেল চালায় দেখবা ধোঁয়া উঠতে থাকে, ওটারে রেফার করে ব্লোজ অফ, নেগেটিভ জিনিসকে রেফার করে। প্রডিউসটা অর্থ দেয়, তবে ডিরেক্টলি অর্থ মিলে না ভাইয়া। প্রডিউসটা অর্থ দেয় বাট ডিরেক্টলি অর্থ মিলে না। প্রডিউসটা মানে হলো জেনারেট করা, তৈরি করা। ওই যে আমরা বলি না, আমরা মানে পেডি প্রডিউস করি, আলু প্রডিউস করি, এটাকে রেফার করছে। এটা কিন্তু ওই রকম কিছু না, হ্যাঁ। তবে আমরা ইনডিরেক্টলি বলতে পারি। ওকে, আমরা সামনে যাই। বাক্যগুলো পড়া যেহেতু হয়েছে ভাইয়া, প্লিজ বাক্যগুলো পড়ো। হ্যাঁ, আমি জানি না তোমরা পড়ছো কিনা, তবে তুমি আওয়াজ দিয়ে পড়ো, এবং আওয়াজ দিয়ে পড়ো, প্লিজ আওয়াজ দিয়ে পড়ো। তুমি যেখানে আসো, যদি তোমার পাশে কেউ না থাকে, ডিস্টার্ব যদি কারণ না হয়, যখন ইংলিশ পড়ছো কমপক্ষে এই ভূগোলিক বা প্যাটার্নে যখন সেন্টেন্স পড়ছো, আওয়াজ দিয়ে পড়ো। কারণ আমরা যখন আওয়াজ দিয়ে পড়ি, মানে মনে মনে পড়লে লস নাই, আওয়াজ দিয়ে পড়লে একটা সুবিধা আছে, মানে সীমিত আওয়াজে, আবার বেশি সিরিয়াসলি করো না, তাতে আবার এনার্জি বেশি যায়। সীমিত আওয়াজ যখন পড়বা, তখন পরীক্ষার হলে, ট্রাস্ট মি, পরীক্ষার হলে তুমি গ্রামার নিয়ে চিন্তা করবা না, ভূগোল নিয়েও চিন্তা করবা না, দেখবো অটোমেটিকলি তোমার মুখ দিয়ে কারেক্ট পয়েন্টটা বের হয়ে আসবে। আমাদের মুখ একটা, আমি বলি ডাইস, চিনা মনে হয় ডাইস ভাইয়া, ডাইস। তোমরা জানো আমি যে কথাটা বলছি, এটা এক্স্যাক্টলি আমি বড় বড় মানুষদেরকে বলি, যারা ইউনিভার্সিটি পড়া শেষ করেছে, মানে যারা চাকরি বাকরির প্রস্তুতি নেয়, বা যারা হায়ার স্টাডিজের জন্য আইএলস পড়ে, তাদেরকে আমি এই কথাটাই বলি এক্স্যাক্টলি। ইটস অল অ্যাবাউট ডাইস। ডাইস মানে কি জানো? ডাইস বলি ভাইয়া, গ্রামগঞ্জে পিঠা বানায়। ফর এক্সাম্পল, আমার বাড়িতে 7-8টা গৃহস্থ বলে আর কি, মানে 7-8টা ফ্যামিলি আছে, 9-10টা ফ্যামিলি আছে। এখন 9-10 ফ্যামিলির এক ফ্যামিলির কাছে ডাইস আছে। ডাইস মানে ওই যেগুলো দিয়ে পিঠা বানায়, শীতকালে পিঠা বানায় না। এখন ডাইস কয়টা আছে? 3-4টা আছে। পিঠা কয়টা বানায় ভাই? পুরো বাড়ির মানুষে একজনের ডাইস দিয়ে পিঠা বানায়। 3-4টা ডাইস দিয়ে পিঠা বানায়, ধরো 2000-1000। মানে কি, ডাইস 1টা 2টা 3টা 5টা দিয়ে 1000-2000 পিঠা বানানো যায়। ডাইস বলতে বলতে চাইছি, তুমি যখন সেন্টেন্স পড়বো, একটা আওয়াজ দিয়ে এই সেন্টেন্সটা আমার মুখে একটা প্যাটার্ন দাঁড় করায় দেবে, যেটা আমাকে মানে অন্য জায়গায় সেম ক্যাটাগরির জিনিস আসলে আমার মুখে হেল্প করবে। মানে আমার মুখেই বলে দিবে, আমার রিডিং হ্যাবিটটার কারণে আমার মুখ এখানে ভুলটা ধরা খাবে, মানে তোমার ভুলটা পড়তে তোমার মুখে বাঁধবে, ঠিকটা আসলে তোমার কাছে পড়তে ভাল লাগবে। এটা একটা ন্যাচারাল ওয়ে, এটা একটা কি ন্যাচারাল একটা ওয়ে, মানে একটা বাস্তবিক বিষয়।
এবং এটার ভালো একটা এক্সাম্পল হলো হাফেজ, যদি কারো বন্ধু বান্ধব থাকে হাফেজ, হাফেজ মানে কোরআনে হাফেজ, যারা কোরআন শরীফ মুখস্থ করে, দেখবা সে কিন্তু এক্স্যাক্টলি জানে না, সে হয়তো পড়ছে একটা আয়াত, সে জানে না তার নেক্সট আয়াতটা কি হবে, সে জানে না তার পরবর্তী, মানে সে যে আয়াতটা পড়ছে, যে ভার্সটা পড়ছে, তার পরবর্তী ভার্সটা আয়াতটা কি হবে সে জানে না, বাট অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে আসে। কেন জানো? কারণ সেই জিনিসটা বারে বারে পড়ছে, সে অর্থও জানে না, হয়তো মোস্টলি অর্থ জানে না, আমাদের দেশে যারা হাফেজ হয় মোস্টলি অর্থ জানে না, এবং উনি জানেন না উনি কোন একটা পরে পড়বেন, বাট অটোমেটিকলি চলে আসে, কারণ বারে বারে পড়ে। আসো ভাই, এবার আমরা যাই ব্রেকে। হ্যাঁ, গল্প বেশি বলছি নিশ্চয়ই, আমি খুব লম্বা করব না, আমাদের 30 মিনিট শেষ। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939, 1939 সেপ্টেম্বরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছে ভাই? ব্রোক আউট। ব্রোক আউট মানে কি? ব্রেক মানে ভাঙে গেছে, আউট মানে কি আউট হয়ে গেছে নাকি? ভাঙে আউট হয়ে গেছে মানে বুঝো শুরু হয়েছে খুব করে, মানে ছড়ায় পড়ছে, আমরা বলতে পারি ছড়ায় পড়ছে। তুমি তোমার ভাষায় বলো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় শুরু হয়েছে, মানে শুরু তো না, মানে ছড়ায় পড়ছে। তাহলে যদি আমরা বলি স্প্রেড সাডেনলি, হঠাৎ করে ছড়ায় পড়ছে, শুরু হয়েছে আরো আগেই। দেন হিজ হেলথ, তার স্বাস্থ্য, হ্যাজ ব্রোকেন ডাউন, ভাঙিয়া গেছে, বিকজ অফ হার্ট লেবার। দেখো চিন্তা করতে পারি, হার্ট লেবারের কারণে তার স্বাস্থ্য কি হয়েছে? ভেঙে গেছে, ব্রোকেন ডাউন, ভেঙে গেছে মানে দুর্বল হয়ে গেছে, রেডিউস হয়ে গেছে, দেখো আমরা বলতে পারি ডিক্লাইন। দেন দ্য কম্পিউটার ইজ ইউজলেস, কম্পিউটার ইউজলেস বিকজ ইট ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন। দেখো ভাইয়া কনটেক্সট, এই ব্রেকডাউন অর্থ এখানে একবার আছে ওখানে একবার আছে, দুই জায়গায় দুই রকম, ডাইরেক্ট ব্রেকডাউন পড়লে ভেজাল আছে তোমার। এই জন্য বলছি কম্পিউটার ইউজলেস, কারণ এটা ব্রেকিং ডাউন, এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, এটা হলো কাজ করা বন্ধ করে দিচ্ছে, আমরা কি বলবো? স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করে দিচ্ছে। অ্যান্ড দেন ইটস ইম্পলাইট, এটা অভদ্রতা, টু ব্রেক ইন ওয়েন সামওয়ান এলস ইজ টকিং, যখন কেউ একজন কথা বলতেছে তখন, এটা কোন জিনিসটা অভদ্রতা ভাইয়া? তার কথার মধ্যে কথা বলা, আমি যেটাকে বলি ইন্টারাপ্ট করা, বাধা দেওয়া। কি করা? বাধা দেওয়া, ইন্টারাপ্ট করা। তাহলে ইটস ইম্পলাইট টু ব্রেক ইন ওয়েন সামওয়ান এলস ইজ টকিং, এটা অভদ্রতা কাউরে বাধা দেওয়া যখন সে কথা বলছে, তার কথা শেষ করতে দেন, তারপর আপনি বইলেন। দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, স্পিকারে দেখো অফ মানে কি বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই না? ও ডাবল এফ অফ দ্বারা বিচ্ছিন্নতা বোঝায়, আর ব্রোক মানেও কিন্তু ভেঙে যাওয়া। আসো, তাহলে স্পিকার তার কথার মধ্য দিয়ে কি করছে? থাইমে গেছে বোঝাচ্ছে, মানে কথা বলতে থাকা, এই যে কথা থামাই দিয়েছে মানে কি? কথাটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, স্পিকার তার কথার মাঝ বরাবর বা মধ্য দিয়ে তিনি থেমে গেছিলেন, এটাকে আমরা বলি কি কি বলছি আমরা এখানে? আমরা এটাকে বলতে পারি হলো এই যে স্টপ সাডেনলি, হঠাৎ করে থেমে গেছে। অ্যান্ড দেন হি হ্যাজ, দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট, গত রাতে সোরে ব্রোক ইনটু, তো বুঝো ইনটু মানে কি? কোনো কিছুর ভিতরে যাওয়া, তাই না? ধরো এই যে এটা একটা জিনিস, এটা একটা ঘর ধরো বলি আমি, এই বাহির থেকে ভিতরে যাওয়া, এটাকে আমরা ইনটু বলি, বাহির থেকে ভিতরে যাওয়াতে আমরা কি বলি? ইনটু। এটাই দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট, তাহলে সোরে গত রাতে ঘরে ঢুকে গেছে, এবং সোরে যখন ঢুকে নিশ্চয়ই আস্তে আস্তে ঢুকে না, না জোর করেই ঢুকে। কি করে? জোর করেই ঢুকবে, এন্টার বাই ফোর্স, যেটাকে আমরা বলবো এন্টার বাই ফোর্স। জোর করে হয়তো আওয়াজ দিবে না, বাট সে কিন্তু জোর করেই যাবে। তাহলে ব্রেক ইনটু মানে কি ভাইয়া? প্রবেশ করা, অনধিকার প্রবেশ করা বলতে পারে, জোর করে প্রবেশ করা। এন্ড দেন হি হ্যাজ ব্রোকেন উইথ, ডিউর প্রশ্নটা, হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ওয়াইফ, সে তার ওয়াইফের সাথে কি করছে? ঝগড়া করছে। এই ব্রেক উইথ মানে হলো ঝগড়া করা, ঝগড়া করছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হি ওয়াজ ড্রাইভিং ইন আ বিজি স্ট্রিট, সে রাস্তায়, একটা বিজি রাস্তায় গাড়ি চালাচ্ছিল, ওয়েন যখন হিজ কার ব্রোক ডাউন, এটা বিসিএস 18 বিসিএস এর রিটেন আকারে আসে, যখন তার গাড়ি কি হয়েছে ভাইয়া? তার গাড়ি নষ্ট হয়ে গেছে, কাজ করা বন্ধ করছে, কাজ করা বন্ধ করে দিচ্ছে, এটাও নষ্ট হয়ে গেছে। আমরা আগে ওইরকম একটা সেন্টেন্স পেয়েছিলাম। সেন্টেন্সগুলো একটা রিডিং পড়তে পারো, সেন্টেন্সগুলো একটা রিডিং দিতে পারো। The Second World War broke out in September 1939. His health has broken down because of hard labor. The computer is useless because it's always breaking down. It's impolite to break in when someone else is talking. The speaker broke off in the middle of his speech. The thief broke into the house last night. He has broken with his wife. He was driving in a busy street when his car broke down. ভাইয়া পড়া হয়েছে, সামনে যাব।
আমার সাথে না পড়লে অসুবিধা নাই, আমি শুধু বলে যাচ্ছি, তুমি নিজের মতো করে আমি যেই প্যাটার্নে পড়াচ্ছি এই প্যাটার্নটাতে পড়তে থাকবা। হ্যাঁ, আমি সামনে একটু কুইকে যাব নিশ্চয়ই। আসো, ব্রিং, ব্রিং দিয়ে আমরা কি বলবো? দেখো ভাইয়া, হিজ প্রাইড, তার অহংকার, হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন। চিন্তা করো ভাই, তার অহংকার, তার ধ্বংস কি হতে পারে ভাই? আমরা বুঝি এটা অহংকার ধ্বংসের মূল, মানে অহংকার পতনের মূল, ওটাই কিন্তু বলছে এখানে। তাহলে এই ব্রট অ্যাবাউট মানে হলো ব্রিং অ্যাবাউট, তাই না? ব্রিং এর পাস্ট ফর্ম হলো ব্রট। আর বাই, যেটা বাই এর পাশে হলো বট, BOUGST, বট হলো বাই থেকে আসা। আর এখানে যে ব্রট লেখা আছে সেটা ব্রিং এর পাস্ট ফ্রম বট, পাস্ট এন্ড পাস্ট পার্সেল ফ্রম ব্রট। তাহলে ব্রট অ্যাবাউট মানে কি? আনা, হ্যাপেন, অকারও বলতে পারি আমরা, অকারও বলতে পারি। তাহলে হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন, তার ধ্বংস, তার অহংকার তার ধ্বংসটাইকে আনছে বা তার ধ্বংস ঘটাইছে। দ্য গুড হারভেস্ট, ভালো ফলন, ব্রট ডাউন দ্য প্রাইস। চিন্তা করতে পারি প্রাইস অফ প্রাইস, চালের দাম, ভালো ফলন হইলে কি হয় আমরা এমনি কল্পনা করতে পারি, যদি কোনো চাল বেশি হয়, ফলন যদি বেশি হয়, তাহলে ওই জিনিসটার দাম কি কমে না বাড়ে? নিশ্চয় কমা উচিত। আর ব্রড ডাউন, ডাউন মানে তো নিচের দিকে যায়, আমরা বুঝতে পারছি। তাহলে ব্রড ডাউন মানে কি? কমে গেছে, রেডিউস, ডিক্লাইন, রেডিউস, যাই বলি আমরা। দ্য টাইমলি রেইন মানে সময় মতো বৃষ্টি, টাইমলি শব্দের একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারছি আমরা। দ্য টাইমলি রেইন ব্রিংস ফর্থ গুড ক্রপস। ভাই বুঝতে পারছি, সময় মতো বৃষ্টি ভালো ক্রপস কি করে? আইনা দেয়, ব্রিং ফর্থ, আইনা দেয়, এটা আমরা প্রডিউস বলতে পারি। এবার দেখো, এবার প্রডিউস বলতে পারি। কার জন্য প্রশ্ন ছিল ভাইয়া? আসিফের বা হাসিবের? দেখো তো ভাইয়া তোমার আইডিয়াটা মিলে কিনা। ইমিটের কথা বলছিলাম, তুমি আমারে বলছিলা ভাইয়া প্রডিউস বলতে পারে কিনা। ভাইয়া এখানে প্রডিউস বললা, প্রডিউস আর দেখো এই বাক্যের প্রডিউসটা আর ইমিটের মানে ব্লো অফ এর প্রডিউস কিন্তু এক না। দেখো, এই ব্রিং ফর্থ মানে কিন্তু প্রডিউস করা। তাহলে দ্য টাইমলি রেইন ব্রিংস ফর্থ গুড ক্রপস, সময়মতো বৃষ্টি হলে ভালো ফলন হয়, এটা আমরা জানি, মানে এই যে প্রডিউস হয়। তাহলে ব্রিং ফর্থ মানে কি? প্রডিউস করা। দেন দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বার ব্রট ইন আ নিউ বিল, নতুন একটা বিল কি করে? উত্থাপন করছে। ব্রট ইন মানে উত্থাপন করা, অ্যাড্রেস করা, যেটাকে আমরা বলি। দেন হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স ফ্রম দ্য রবার্স। এমনি কল্পনা করো, সে প্যাসেঞ্জারদেরকে রবার্ট থেকে কি করছে? মুক্ত করছে। তাহলে দেখো, ব্রট অফ মানে সেভ করছে আমরা বলতে পারি, রেস্কিউ করছে বলতে পারি। দেন ওয়ার্কিং আন্ডার প্রেশার, চাপে কাজ করা, অলওয়েজ ব্রিং আউট দ্য বেস্ট ইন হিম, মানে আন্ডার প্রেশারে থাকলে ভালো প্লেয়াররা ভালো করে। হ্যাঁ, আমরা এটা জানি আর কি। তো এটাই বলছে, ওয়ার্কিং আন্ডার প্রেশার, এই জন্য প্রেশার ছাড়া আসলে আমরা কাজ করতে পারি না। আবার কেউ কেউ প্রেশার হলে কাজ হয় না। যারা নিজেরা মানে সচেতন হয়ে কাজ করে তাদের প্রেশার দরকার হয় না। আবার আমরা মোস্টলি প্রেশার ছাড়া কাজ করি না, এবং এটা তোমাদের ক্ষেত্রে ঘটবে, মানে এইচএসসি লাইফে তোমাদের সাথে ঘটে আসছে, ইউনিভার্সিটি লাইফে দেখবো ঘটবে, যে পরীক্ষা যেদিন এর আগের দিন ছাড়া আমি পড়ি না ভাই। পরীক্ষা আগের দিনে আসলে আমাদের চাপ বাইরে যায়, এর আগে আমাকে খবর থাকে না। এই জন্য ওই মানে পরীক্ষা যত আগে দেখ আর পরে দেখ, আমার প্রস্তুতির জন্য তাই সময় পাই। মানে আমার ধরো পরীক্ষা 2 দিন পরে হইলেও আমার প্রস্তুতি যা হবে আপনি 30 দিন পরে দিলেও তাই। ফলে বেটার 2 দিন পরেই দেন স্যার, কারণ আমি একদিনেই পড়বো। আপনি 30 দিন বাকি রাখবেন আমার জন্য, আমি ওই 29তম দিনে গিয়েই পড়া শুরু করবো। ফলে 2 দিন পরে দেন, বাকি দিনগুলো আমি অন্য একটা কাজ করি, খেতে খেতে কাজ করি, তাও হয়। আসো, তারপর হি ব্রট আউট আ নিউ এডিশন অফ হিজ বুক, তার বইয়ের নতুন একটা এডিশন কি করে ভাই? প্রকাশ করে। ব্রট আউট মানে আমরা যেটা বলি পাবলিশ করি। অ্যান্ড দেন হি ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট, সে তার আন্টের দ্বারা, খালামণি ফুফির দ্বারা কি হয়েছে ভাই? ব্রট আপ মানে হলো লালিত পালিত হওয়া, রেয়ার করা, যেটাকে আমরা বলি, লালিত পালিত হয়েছিলেন। আসো ভাইয়া, বাক্যগুলো একটু পড়ে ফেলতে পারো আমার সাথে কুইক করে। হিজ প্রাইড হ্যাজ ব্রট আউট হিজ রুইন, দ্য গুড হারভেস্ট ব্রট ডাউন দ্য প্রাইস অফ রাইস, দ্য টাইমলি রেইন ব্রিংস ফর্থ গুড ক্রপস, দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট ব্রট in a new bill, he brought off the passengers from the robbers, working under pressure always brings out the best in him, he brought out a new edition of his book, he was brought up by his aunt। এবং আজকে মনে হইতে পারে স্যার আপনি যেটা বকবক করতেছেন, ভাই আজকের ক্লাসটা বকবক করার মতোই, মানে আমি বেশি বকবক করার মতো। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর, মানে এই গ্রুপ ভার্ব টপিকের পর আবার আমরা মিউচুয়াল হয়ে যাব, মানে আমি তোমাদেরকে বুঝাবো বাক্য ধরে ধরে। আজকের ক্লাসে গ্রামার না যে আমি তোমাদের গ্রামার বুঝাবো। হ্যাঁ, তোমাদের সাথে আমার কষ্ট বেশি হচ্ছে। অ্যান্ড দেন দেখো, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, ডেন্টাল আসা কোশ্চেন। বাস্ট ইনটু টিয়ার্স মানে হলো কান্নায় ভেঙে পড়া। এটা বিশেষ পরীক্ষা আসছে ভাই, অনেক জায়গায় আসছে, অনেক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, কান্না ভেঙে পড়লে বাস্ট ইনটু বলি। আর হাসিতে ফেটে পড়া বা আমরা ক্রাইং শব্দ যখন পাবো, এই যে হি বাস্ট আউট লাফিং, এই বাক্য দুইটাই পড়ে রাখবা শেষ।
দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, আর হি বাস্ট আউট লাফিং অর ক্রাইং। দেন আসো কল দিয়ে কল ভাইয়া কল। রহিমস টিচার, রহিমের শিক্ষক, কল ফর অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট। রহিমের টিচার তার আচার আচরণের কোনো একটা কাজের ব্যবহারের ব্যাখ্যা চেয়েছিলেন। এই কল ফর মানে চাওয়া। দেখো ভাই আমরা ডিমান্ড লিখেছি, চাওয়া। রহিমস টিচার কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট। হি কল্ড অ্যাট মাই অফিস ইয়েস্টারডে। সে গতকাল আমার অফিসে কি করছে? কল এট মানে ভিজিট করছে, ভিজিট ইন এ প্লেস। তাহলে কল এট মানে হলো কোন একটা প্লেসে ভিজিট করা। কল ইন আমরা পাই এই যে দেখো কল, এই যে কল অন ওর আপন আছে একটা। কল অন আপন মানে হলো কারোর সাথে মিট করা বা ভিজিট করা। দ্য অ্যাম্বাসেডর বানানটা ইম্পর্টেন্ট ভাইয়া, খাতায় লিখে ফেলতে পারবো, কমেন্টও লিখতে পারবো। অ্যাম্বাসেডর ভাইয়া। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভাইয়া, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটু লেস ইম্পর্টেন্ট একটা টপিক। মানে তুমি ভোকাবুলারি বেসড টপিকের মধ্যে 1 নম্বর ইম্পর্টেন্স দিবা জানি তোমাদের প্যারাস জায়গা, সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম। 2 নম্বরে দিবা প্রিপোজিশন, 3 নম্বরে গ্রুপ ভার্ব, 4 নম্বরে নিশ্চয়ই স্পেলিং 4টা, 5 নম্বরে তুমি রাখতে পারো ট্রান্সলেশন, তারপরে অ্যানালজিও কোথায় আসে, বিশেষ করে ইউনিভার্সিটি মেডিকেলের যা লাগে না। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কোথাও লাগে, প্রিভিয়াস কোশ্চেন পড়লেই হয়। তো মোস্টলি আমরা সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং আর এটা কি ট্রান্সলেশন, এই 5টা ম্যান্ডেটরি। সাথে অ্যানালজিটাও কোথাও আসে, অ্যানালজি পড়তে হয়, বিশেষ করে যারা চিটাগংয়ে পরীক্ষা দেয় ডি ইউনিটে, ওখানে ওই আইকিউ আকারেও অ্যানালজি আসে। অ্যানালজি কঠিন জিনিস না। তারপর আসো কল অন মানে কি ভাইয়া? কল অন অথবা কল আপন মানে হলো কারোর সাথে সাক্ষাৎ করা। তাহলে দ্য অ্যাম্বাসেডর কল অন অর আপন দ্য প্রেসিডেন্ট। এবং যদি কল অন আপন দুটো একসাথে থাকে আমরা কল আপনটারে প্রেফার করব, কারণ কল আপনটা বেশি একাডেমিক মানে ফর্মাল ওয়ার্ড। অ্যান্ড দেন কল ইন, এটা অনেক জায়গায় আসছে ভাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছে এবং এটা অনুবাদ আকারেও আসছে। এই কল ইনটা এটা কারেকশন আকারেও আসছে। তাহলে প্লিজ কল ইন এ ডক্টর মানে একজন ডাক্তার ডাকেন। এই গ্রুপ ভাব দিয়ে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কারেকশন আসছে। কেমনে জানো তো? মানে এখান থেকে ধরো 4টা বাক্য নিছে, এক জায়গায় ভুলভাল লিখে দিছে, মানে 3 জায়গায় ভুলভাল লিখছে, এক জায়গায় ঠিকঠাক লিখছে, যেটা ঠিক ওটা উত্তর। তারপর আসো দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ। দেখো ভাই অফ মানে বিচ্ছিন্নতা বলছি, তাহলে ম্যাচটারে কি করছে? বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটা কি হইতে পারে ভাই? বিচ্ছিন্ন হয়ে গেছে ম্যাচটা, মানে কি ম্যাচটা হয় না, স্থগিত হয়েছে। দেখো এই যে উইথড্র করা, তাহলে দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটা কি ভাইয়া স্থগিত করা হয়েছে, তাহলে উইথড্র করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে আমরা বলতে পারি। তারপর আসো দ্য টিচার কল্ড আউট দ্য রুলস। কল্ড আউট মানে স্টুডেন্টদের রুল সিল্লায় বলছে, উনি রিড আউট পড়ছে, আওয়াজ করে বলছে। আই ক্যান কল আপ মাই নেম, ওরে আই ক্যান কল আপ ইউর নেম, কল আপ মানে স্মরণ করা, রিকল অর রিমেম্বার, কল আপ মানে স্মরণ করা। অ্যান্ড দেন ইউ নিড টু কল ফর ইউর ওন রিসোর্স, কল ফর মানে হলো ইউটিলাইজ করা, তোমার নিজের বা ইউজ করা। ইউ নিড টু কল ফর ইউর ওন রিসোর্সেস, তুমি তোমার নিজের রিসোর্সকে ইউটিলাইজ করা উচিত, এটাই বলছে, করা দরকার। পড়া হয়েছে ভাইয়া তোমাদের? পড়া হয়ে গেছে কি আমার সাথে? তারপর আসো একবার পড়ে ফেলো কুইক করে। রহিমস টিচার কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট, হি কল্ড এট মাই অফিস yesterday, the ambassador called on or upon the president, please call in a doctor, the match was called off because of bad weather, the teacher called out the rolls, I can't call up your name, you need to call for your own resources। নিজের মতো আবার নিশ্চয় পড়বা ভাইয়া, আমার সাথে এখন সবগুলো নিশ্চয়ই তালে তালে পড়তে পারবা না, চাপ মনে হবে। দেন কেরি দিয়ে আসো, দ্য পেশেন্ট ওয়াজ ক্যারিড অ্যাওয়ে। দেখো ভাই চিন্তা করি ক্যারিড অ্যাওয়ে অর্থ কি, আমি চিন্তা করবো, তবে আমি পুরো বাক্যটা একবার পড়বো, তাতে দেখবো আমি ক্যারিড অ্যাওয়ে কি আমি ভাবতে পারবো। রোগীটা পেসিভ মুডে দিচ্ছে, তাহলে রোগীটাকে হসপিটালে কি হয়েছে ভাইয়া? নিয়ে যাওয়া হয়েছে। দ্য পেশেন্ট ওয়াজ ক্যারিড অ্যাওয়ে টু দ্য হসপিটাল, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তাহলে দেখো ক্যারি অ্যাওয়ে মানে রিমুভ করা, বিয়ার করা। হি ক্যারিড অফ অল প্রাইজেস, সে সব পুরস্কার কি করছে? চুরি করছে হইতে পারে, বাট নর্মালি পজিটিভ টোন দিচ্ছে, আমরা জিতছে বলতে পারি, উইন। হি উইল ক্যারি অন দ্য বিজনেস, সে ব্যবসাটা কি করবে? ক্যারি অন, এটা আমরা নর্মালি জানি ক্যারি অন মামা, ক্যারি অন চালায় যা, ক্যারি অন মানে কি কন্টিনিউ করা। হি ওয়ান্টস টু ক্যারি আউট দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস, সে তার বাবা মার উইশেসগুলোকে কি করতে চায়? ফলো করতে চায়, মানে আমরা ওবে করতে চাই বলতে পারি। তুমি বাবা মা চায় যে তুমি এটা হও, সে ওটাই হইতে চায়, এটাই রেফার করছে। হিজ সিনসিয়ার ওয়ার্ক, তার আন্তরিক কাজ, উইল ক্যারি হিম থ্রু, ক্যারি সামওয়ান থ্রু মানে হলো কাউরে সফলতা বা বিজয় এনে দেওয়া।
তাহলে হিজ সিনচিয়ার ওয়ার্ক উইল ক্যারি হিম থ্রু, তার আন্তরিক পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা তারে জিতে দিবে, তাকে সফলতা এনে দেবে, বুঝাচ্ছে। ওকে ভাইয়া, তারপর আসি আমরা কাম কাম কাম, আমিও কাম বলছি, ওরাও কাম বলছে। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? কাম আউট মানে কি ভাইয়া? অ্যাক্সিডেন্টটা কেমনে ঘটছে দেখো। কাম আউট অর্থ তুমি পারো না, তাও তুমি গেস করতে পারছো, কারণ বাক্যের অন্য ওয়ার্ডগুলোর অর্থ মানে তুমি জানো। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম আউট, অ্যাক্সিডেন্টটা কেমনে ঘটছে। এখন তুমি এটা যদি ভালো করে পড়ো, রিডিং যদি পড়ো, তুমি স্পিকিং, তোমার স্পিকিং পার্টটা হয়ে যাচ্ছে। কারণ স্পিকিং ইজ সামথিং উইচ ইউ হাইলি নিড, উইল বি নিডেড ইন দ্য ডেজ টু কাম। মানে স্পিকিং ইজ সামথিং which is mandatory for every one of us, probably not now, but after 6 months it will be mandatory for you. তোমার আমার জন্য এটা ম্যান্ডেটরির মতো হয়ে যাবে, এবং এটা না পারলে তোমার আমার অনেক পিছিয়ে থাকতে হবে, এটা পারলে অনেক এগিয়ে যাবা। এবং স্পিকিং শেখার কোনো উপায় এটা না যে কোনো কোর্সে ভর্তি হওয়া, এটা একবার বাজে একটা উপায়। যদিও মানে কোনো টিচারের গাইডলাইন নিলে ভালো, বাট স্পিকিং ইজ সামথিং যেটা তোমারে আমারে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ফ্রম এভরিওয়ার, যেখানে যা পাই তাই পড়তে হবে, এরকম একটা বিষয় আর কি ভাইয়া। এখানে ওই মুনজারিন শহীদ অথবা আরও অনেক ভালো ভালো টিচাররা আছে, ওনাদের বই কিনলে, কোর্স করলে যে স্পিকিং শেখা যাবে, এগুলো একবার বেহুদা জিনিস। তোমার কোনো বই লাগবে না, কোর্স লাগবে না, তুমি র্যান্ডমলি যাই পড়তেছো একটু বুঝে পড়ার ট্রাই করো, এবং তাই একটু বলার ট্রাই করো, দেখবা তুমি এমনি এমনি স্পিকার হয়ে গেছো ভাই। গ্রামগঞ্জের কত ইউটিউবার আছে দেখবা, ছোট ছোট ছেলেফেলেরা এসএসসি এইচএসসিতে পড়ে, নিজে নিজে বঙ্গা বলতে বলতে সুন্দর কথা বলে, ওদের হয়তো 100% অ্যাকিউরেসি নাই, স্টিল দে ক্যান স্পিক এট আ লেন্থ উইথ excellent pronunciation or correct pronunciation with some excellent intonation. কেমনে শিখছে? এমনি এমনি শিখছে, ভিডিও দেখতে দেখতে শিখে গেছে, কারো কাছে ভর্তি হয় না, কোনো বইও পড়ে না। ফলে এটা রেগুলার একটা হ্যাবিটের বিষয় আসলে, এবং এটা আমার তোমার সবার লাগবে ভাই, সবার লাগবে, আমি জানি সবার লাগবে, আজকে না তবে পরে লাগবে। তো এখন এটার একটু বুঝে পড়ো ভাই, এটা তোমার দেখো একটা সময় কাজে দিবে। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? মামা তোমার বন্ধুরা বলছো, মামা হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম আউট, কেমনে ঘটছে অ্যাক্সিডেন্টটা? তখন তুমি হয়তো চিন্তা করতে পারবো না যে আসলে এটার উত্তর কি। ভাই কিছু জিনিস তো রুলস রেগুলেশন দিয়ে আসে না, অটোমেটিকলি আসবে, আসা উচিত। আই কেম অ্যাক্রস দ্য লেইম্যান অন দ্য ওয়ে, পথিমধ্যে আমি, লেইম্যান মানে কি ভাই, আমরা বলতে পারি যে লোকটা পায়ে সমস্যা, হ্যাঁ, তাহলে আমি ওই লেইম্যানটার রাস্তায় কি পাইছি, কেম অ্যাক্রস পাইছি। কেম অ্যাক্রস মানে হল ভাইয়া কাউরে আনএক্সপেক্টেডলি দেখা হয়ে যাওয়া, কারোর সাথে মিট করে ফেলা, এটাকে আমরা বলি। তাহলে আই কেম অ্যাক্রস মানে আই মেট দ্য লেইম্যান অন দ্য ওয়ে, এটা মনে রেফার করছে। হাউ ডিড ইউ কাম বাই ইউর মোবাইল, তুমি তোমার মোবাইলটা, ওই যে হাউ ডিড ইউ কাম বাই ইউর মোবাইল, তুমি তোমার মোবাইলটা কেমনে পাইছো? কাম বাই মানে গেট, জিডি করলে নাকি মোবাইল পায়। আমি আগে মোবাইল হারাইছি, বাট জিডি করার মতো এনার্জি পাই না, কারণ জিডি করিয়া যে আমি আবার পাবো, এবং আমার এই যতবার ওরা ফোন দিবে বা আমার ফোন দিতে হবে, ওনাদেরকে নাস্তা পানির পয়সা দিতে দিতে আমার তো আবেগ কাজ করে না। যদিও আমার অনেকে পরামর্শ দিয়েছিল যে একটা জিডি করা উচিত, জিডি করলে সুবিধা আছে, বাট ফোন পাইতে হবে, এটার সম্ভাবনা কতটুকু আল্লাহ ভালো জানে। তারপর আসো, আমার একটা 1 মান্থের মধ্যে পাইছিলাম ভাইয়া, ওরে বাবা ভালোই তো। ওকে, তারপর আসো, দ্য প্রাইস অফ রাইস ডাজন্ট কাম ডাউন মানে কি? চালের দাম কাম ডাউন, ভাই কাম ডাউন, ডাউন মানে নিচের দিকে যায় না, কাম ডাউন কমে যায় না। চাইলের দাম, দ্য প্রাইস অফ রাইস ডাজন্ট কাম ডাউন, চালের দাম কমে না, তাহলে কাম ডাউন কি? ডিক্রিজ, দেখো ডিক্রিজ। দেন হি কেম অফ আ নোবেল ফ্যামিলি, সে একটা নোবেল ফ্যামিলিতে কি করছে ভাইয়া? কেম অফ মানে জন্মগ্রহণ করছে, টু বি বর্ন, জন্মগ্রহণ করছে। দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার উইল কাম অফ টুমোরো, দেখো কাম, সিও একটা এফ, মানে কাম দিয়ে একটা অফ মানে জন্মগ্রহণ করা, মানে কোনো একটা বংশোদ্ভূত মানুষকে রেফার করছে, কোনো বংশ থেকে আসছে। আর ডাবল এফ দ্বারা কিন্তু অনুষ্ঠান বোঝায়, কি বোঝায়? একটা অনুষ্ঠান, টেক প্লেস মানে কোনো কিছু ঘটা রেফার করে। দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার, আমার বোনের বিবাহের অনুষ্ঠান, উইল কাম অফ অনুষ্ঠিত হবে টুমোরো, আগামীকাল। দেন দ্য রেজাল্ট উইল কাম আউট সুন, রেজাল্ট প্রকাশিত হবে খুব দ্রুত। হি ওয়াজ আনকনশাস ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে আনকনশাস ছিল, চট্টগ্রামের ইউনিটে আসা প্রশ্ন। বাট হি কেম রাউন্ড ইন হসপিটাল, সে সুস্থ হয়েছে কোথায়? হসপিটালে, রিকভার করা। অ্যান্ড লাস্ট, মাই নেফিউ কেম ডাউন উইথ চিকেন ফক্স দিস উইকেন্ড, দিস উইকেন্ডে আমার
আমার নেফিউ অসুস্থ হয়েছে কি দ্বারা, একটা রোগ দ্বারা। এই যে কেম ডাউন উইথ মানে হলো বিকাম ইল উইথ, মানে কোনো একটা রোগ দ্বারা অসুস্থ হয়েছে, মানে কোনো একটা রোগের কারণে অসুস্থ হয়ে গেছে। কেম ডাউন উইথ বিকাম ইল উইথ। ওকে, হ্যাঁ, ইয়েস আসিফ। হ্যাঁ, জিডি করা উচিত, ফোন হারাই গেছে, কিন্তু ওই টাইমিং, তো টাইমিং দেখি আমি সুযোগ পেলে এটার একটা প্ল্যান করব। তারপর আসি আমরা সামনে যাই। কাট কাট ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট। কাট ডাউন মানে কি ভাইয়া? এটা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কারেকশন আকারের প্রশ্ন আসছে। এই 4টা বাক্য দিছে, একটা বাক্য ঠিক রাখছে, বাকি 3টা ভুল। তাহলে আসো, ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট এক্সপেন্ডিচার মানে কি? কাট ডাউন মানে হলো কমানো, রিডিউস করা। দেখো, ট্রাই টু কাট ডাউন ইউর বাজেট অর এক্সপেন্ডিচার, তুমি তোমার বাজেট বা খরচ কমাও, কমানো উচিত, কমানোর ট্রাই করো। দ্য রবার্টস কাট অফ, ওই যে অফ মানে কিন্তু বিচ্ছিন্নতা। দ্য রবার্টস কাট অফ দ্য টেলিফোন কানেকশন, টেলিফোন কানেকশন কাইটা দিছে, কাট অফ, ডিসকানেক্ট করে দিছে। আই শেল কাট আউট টি ফ্রম দ্য মেনু, এই যে এই প্রথম সাইডটাই অপশনও ছিল মেডিকেলের, এই সাইডটা বাকি মেডিকেল অপশনও ছিল। আই শেল কাট আউট টি ফ্রম মাই মেনু, আমার মেনু থেকে আমার টিটার কি করতে হবে? কাট আউট মানে হলো বাদ দেওয়া, এক্সক্লুড বলতে পারি। ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া। আই ওয়াজ কাট আপ বাই মাই ফ্রেন্ডস রিমার্ক, আমি আমার বন্ধুর মন্তব্যে কি করছি ভাই? কাট আপ মানে মন খারাপ করছি, মর্মাহত হয়েছি, যেটাকে আমরা আপসেট বলতে পারি, আপসেট। অ্যান্ড দেন হি ওয়াজ কাট অফ অ্যাট অ্যান আর্লি এজ, সে মরে গেছে। কাট অফ মানে কি? বিচ্ছিন্ন, দেখা আবারও আসছে, কাট অফ অ্যাট অ্যান আর্লি এজ। এখন এখানে কাট অফ মানে হলো বিচ্ছিন্নতা, আর এখানে কাট অফ মানে হলো মরে যাওয়া। এখন বাক্য পড়লে আমরা বুঝতে পারবো কোন জায়গায় বিচ্ছিন্নতা অথবা কোন জায়গায় মরে যাওয়াকে রেফার করছে। হি ওয়াজ কাট অফ অ্যাট অ্যান আর্লি এজ, সে অল্প বয়সে কি করছে? আমরা তো অল্প বয়সে ডিসকানেক্ট হয়ে গেছে তো বলতে পারবো না, অল্প বয়সে মারা গেছে, এটা বোঝাচ্ছে। ওকে ভাইয়া, পড়া শেষ হয়ে গেছে নিশ্চয়ই, তারপর আসো। ও, ডাই, ডাই নিয়ে আমি কথা বলবো না, কারণ ডাই নিয়ে প্রিপোজিশনের সময় আমরা পড়েছি। ডাইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ডাইয়ের সাথে অনেক প্রিপোজিশন বসে। হ্যাঁ, এটা ভালো করে পড়ে নিও। ডু, ডু নিয়ে যদি বলতে চাই, ডু হলো ধরো এরকম, ডু অ্যাওয়ে উইথ, আমরা জানি ত্যাগ করা। উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিটস, আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত। ডু অ্যাওয়ে উইথ দ্য ক্লথস উইল ডু ফর, এবং আমি বলে রাখছি আমার এই শিটে যেখানে যেখানে দেখবে এরকম কালার করা আছে, এগুলো একবার ম্যান্ডেটরি মতো পড়বা, আর যেগুলো কালার করা নাই এগুলো না পড়লেও হবে, অসুবিধা নাই, বাট রিডিং করে যাইও। যেগুলো এরকম কালার করা আছে এগুলো খুব ম্যান্ডেটরি মতো করে পড়বা। দ্য ক্লথ উইল ডু ফর দ্য প্ল্যাগ, ডু ফর মানে হলো কোনো কাজে লাগা। হ্যাঁ, সার্ভ দ্য পারপাস অফ লেখা আছে। ওয়েন স্প্রিং কাম, যখন স্প্রিং আসে, পিপল অফেন ফিল ইনক্লাইন টু ডু আপ, ডু আপ মানে হলো সাজানো গোছানো। পুট ইন টু অর্ডার, সাজা গোছায় দেয়ার হাউস, তাদের বাড়ি। তাহলে এখানে ইনক্লাইন টু আমরা আলাদা একটা পয়েন্ট, যেটা পরীক্ষায় এসছে প্রিপোজিশন আকারে। যখন স্প্রিং আসে মানুষ সাধারণত কি করে? মানে ঝুঁকে যায় তাদের বাড়িঘর সাজাইতে। ডু অফ মানে খোলো ইউর শুজ, তোমার জুতা, জুতা জোড়া। ওকে, এখানে ওই প্রথম বাক্যটাই বেশি ইম্পর্টেন্ট বলেছি। উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিটস। ডু অ্যাওয়ে মানে কি? ত্যাগ করা। ডু অ্যাওয়ে উইথ, অ্যান্ড দেন কামিং ব্যাক। ড্র, ড্র দিয়ে একটা প্রশ্ন অনেক জায়গায় আসছে, দেখো ভাইয়া। ড্র মানে কি? ড্র আপ মানে এখানে কোনো রাইট করা অথবা ড্রাফট করা, প্রস্তাবনা দেওয়া। উই ড্রু আপ আ প্ল্যান অফ অ্যাকশন টু স্টার্ট আ নিউ কেরিয়ার, নতুন একটা কেরিয়ার শুরু করার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম বা একটা লেখালেখি করছিলাম, এটা বলছে। হ্যাঁ, উই ড্রু আপ আ প্ল্যান, একটা পরিকল্পনা আঁকা, পরিকল্পনা দেওয়া রেফার করে। ওকে, তারপর যাই ফল দিয়ে। ফল, আসো ফল। হিজ স্পিচ ফেল ফ্ল্যাট আপন, এটা বিশেষ পরীক্ষা আসছে মেডিকেল ঢাকায় চট্টগ্রামের এই ইউনিটে আসা একটা কোয়েশ্চেন বটে। ফল প্লেট আপন দ্য অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্স, এই যে ফল প্লেট, ফার্স্ট টেন্স আছে ফেল থেকে, ফল থেকে ফেল আসছে। এই ফল প্লেট আপন মানে হলো তার বক্তৃতা অডিয়েন্সরে আকর্ষিত করতে ব্যর্থ হয়েছে। থুয়ার্ট, এই যে থুয়ার্ট মানে ব্যর্থ হওয়া। ফেল টু অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স, তাহলে হিজ স্পিচ ফেল ফ্ল্যাট আপন দ্য অডিয়েন্স। দেন অ্যাট লাস্ট দ্য এনিমি হ্যাড ফলেন ব্যাক, ফল ব্যাক মানে কি? পালাইছে, টার্ন ব্যাক, টার্ন ব্যাক, পিছু হটছে। প্লিজ ডোন্ট ফল বাহাইন্ড অন ইউর পেমেন্ট, এ ফল বাহাইন্ড অন, ফল বাহাইন্ড অন, প্লিজ ডোন্ট ফল বাহাইন্ড অন ইউর পেমেন্ট মানে কোনো কাজ করতে ব্যর্থ হওয়া, কোনো কাজ করতে ব্যর্থ হওয়া ঠিক সময়ে।
প্লিজ ডোন্ট ফল বাহিন্ড অন ইউর পেমেন্ট, মানে তোমার পেমেন্টটা করতে দেরি করো না, এটাকে রেফার করছে। ডোন্ট ফল বাহিন্ড অন ইউর পেমেন্ট। দেন দ্য কোয়ালিটি অফ গুডস, কারা করাগুলো ম্যান্ডেটরি করে পড়বা। হি ফেল, দ্য কোয়ালিটি অফ গুডস হ্যাজ ফলেন অফ, ওই যে গুডস মানে পণ্য, পণ্যের কোয়ালিটি কমে গেছে, দাম বাইরে গেছে আর কি, ফল অফ মানে কমে যাওয়া, এই যে আমরা লিখেছি ডিক্রিজ। দেন হি ফেল অফ হিজ বাইক, ফেল ফ্রম লিখতে খুব মন চায়, বাট ফেল ফ্রম লিখে দেওয়া না, বাইক থেকে পড়ে গেছে দিয়ে কারেকশন আসছে, ট্রান্সলেশন আকারেও আসছে এবং গ্রুপ ভার্ব আকারেও আসছে। হি ফেল অফ হিজ বাইক মানে সে তার বাইক থেকে পড়ে গেছে, ফেল ফ্রম লিখতে মন চাইবে। টাম্বল, টাম্বল মানে পড়ে যাওয়া, হ্যাঁ, TUMBLE, টাম্বল, 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 টাম্বল। আসিফ ভাইয়া, আমি যে মোবাইলটা হারাইছি ওটার দাম কত, 10,000 টাকা দিয়ে কিনছিলাম, হ্যাঁ। আমি গরিব মানুষ ভাই, আমি খুব দামি মোবাইল কিনি না। আমি জানি আমার অনেক স্টুডেন্টরা আছে, আইফোন কিনে ভাই, হ্যাঁ, আইফোন মানে 1,20,30,000 টাকা দিয়ে মোবাইল কিনে। তা আমি জীবনেও বড় দামি মোবাইল কিনি না, আমার মোবাইলের দাম, আমি যাই মোবাইল চালাই, মোবাইলের দাম হয় 10-12 হাজার টাকা। মানে আমি লাক্সারিয়াস লাইফ লিড করি না। করবো কেমনে, টাকাই নাই, লাক্সারিয়াস লাইফ লিড করবো কেমনে রে ভাই। তারপরও জিডি করা উচিত, সুযোগ থাকলে দেখি করে ফেলবো, হ্যাঁ। তারপর আসি, দ্য অপোজিট ফেইল, দ্য অপোজিশন মানে বিরোধীরা, ফেইল ব্যর্থ হয়েছিল, টু ফল ইন উইথ, দ্য রুলিং পার্টিজ ফিলোসফি। এটা কখনোই হয় না ভাইয়া। বলছে বিরোধীরা ব্যর্থ হয়েছিল, ফল ইন মানে একমত হইতে, এই যে অ্যাগ্রি উইথ দ্য রুলিং পার্টিজ ফিলোসফি, রুলিং পার্টিজ ফিলোসফির সাথে বিরোধীরা একমত হতে ব্যর্থ হয়েছে। এটা কখনোই ঘটে না, কোথাও ঘটে না। ফল ইন মানে কি, একমত হওয়া। দে ফেল অন রিট্রিটিং আর্মি, দে ফেল অন, এটা এমন হয়ে গেল কেন, দে ফেল অন, দেখো দে ফেল অন রিট্রিটিং আর্মি অ্যান্ড রাউটেড দ্যাম, মানে তারা কি করছে, তারা অ্যাটাক করছে, ফেল অন তারা অ্যাটাক করছে রিট্রিটিং আর্মিরে, এবং রাউটেড দ্যাম তাদের কি করছে, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন বলতে তারা এক জায়গায় আছে, তাদেরকে বিশৃঙ্খল করে দিয়েছে, তারা আর এক জায়গা নাই, রাউটেড দ্যাম। দেন ডোন্ট ফল আউট উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে কি করো না, ফল আউট বন্ধুর সাথে কি করো না হইতে পারে ভাই, ঝগড়া করো না, কোয়ারেল করা। দেন হিজ প্ল্যান ফেল থ্রো ফর ওয়ান্ট অফ মানি, ভালো বাক্য পরীক্ষা আসছে, ফল থ্রো আর কি, পাস্ট টেন্সে ফেল আছে। হিজ প্ল্যান, হিজ প্ল্যান ফেল থ্রো ফর ওয়ান্ট অফ মানি, এই ওয়ান্ট মানে এখানে চাওয়া না, ফর ওয়ান্ট অফ এটা একটা এক্সপ্রেশন, ফর ওয়ান্ট অফ মানে টাকার অভাবে, ফর ওয়ান্ট অফ মানে অভাব, টাকার অভাবে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, ফেল থ্রো মানে ফেল করে ফেলছে, ফেল থ্রো থেকে। ওকে ভাই, ক্লিয়ার তোমরা ভাই? আশা করি পড়া হয়ে গেছে। ইয়া, আমি আর দেরিও করবো না, আমি একটু টান দিয়ে যাই, আসো তোমরা নিজেরা পড়বা। গেট, গেট দিয়ে দেখো ভাই, আমার সেম ইনস্ট্রাকশন, বাক্যগুলোর মনোযোগ দিয়ে পড়বা। প্রথমে বাক্যটা পড়বা, বাক্যটা পড়ে গেস করবা আমাদের গ্রুপটার অর্থ কি, দেন আমি নিচে লিখে রাখছি, এবং যে ওয়ার্ডগুলো এগুলো ইজি ওয়ার্ড, হ্যাঁ। গেট দিয়ে পড়বা, হ্যাঁ। ক্লাস শেষ, আজকে আমাদের এখানে ক্লাস শেষ। এটা যদি আমি একটু বলে যাই, তাও যেহেতু বলছি, মনির ওয়ান্টস টু গেট থ্রো, মনির চায় গেট থ্রো দ্য অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টে কি করতে ভাই, গেট থ্রো মানে হলো সফল হইতে, মনির অ্যাডমিশন টেস্টে সফল হতে যায়, জাহাঙ্গীরনগরের কোশ্চেন। অ্যান্ড দেন বশির গেটস অন ওয়েল উইথ হিজ কলিগ, বশির তার বন্ধু মানে কলিগদের সাথে ভালো আচরণ করে, মানে এই গেট অন উইথ ওয়েলটা আলাদা করে আসছে, গেট অন উইথ মানে কিপ পেস উইথ, তাল মেলে চলে, ভালোভাবেই চলে। উই উইল বি গেটিং অফ অর গেটিং ডাউন ফ্রম, খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট, উই উইল বি গেটিং অফ অথবা গেটিং ডাউন ফ্রম, গেট অফ মানে নামা, অথবা গেট ডাউন ফ্রম বলতে হবে, গেট ডাউন অর্থ নামে না, গেট ডাউন বললে ফ্রম বলতে হবে, আর গেট অফ বললে তো অফ, ঠিক আছে। তাহলে উইল বি গেটিং অফ আর ডাউন ফ্রম দ্য ট্রেন ইন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা নামবো। আবার ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে এটা বোঝাচ্ছে। হি গট ইনটু মানে উঠা, যেটাকে আমরা বলি অ্যাসেন্ড, হ্যাঁ, ট্রেনে উঠছে। রিপন গেটস আপ মানে ঘুম থেকে জাগা। শি ওয়াজ ভেরি ইল বাট নাও শি হ্যাজ গট ওভার, গট মানে সুস্থ হয়ে যাওয়া, হ্যাঁ, ওভারকাম করা। অ্যান্ড দেন গেট আউট, গেট আউট মানে তো বাইরে যাওয়া না, জানি। অ্যান্ড দেন আই লাইক টু গেট অ্যাট দ্য ট্রুথ, গেট অ্যাট মানে হলো নাগাল পাওয়া, রিচ করা আমরা বলতে পারি, নাগাল পাওয়া। আই লাইক টু গেট অ্যাট দ্য ট্রুথ, আমি সত্যের নাগাল পেতে চাই, আই লাইক টু গেট অ্যাট দ্য ট্রুথ। ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আমার মোটামুটি ক্লাস এখানেই শেষ।
ওকে, প্রিপোজিশন আমাকে কেউ একজন বলছে ডাইটা দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ক্লাসটা শেষ, তোমরা নিশ্চয়ই আমাকে দয়া রাখবা, কারণ আমরা, এটা একটা বাস্তবতা, মানে যে ভুক্তভোগী সেই কষ্ট পায়। লাইক তোমার ছোট্ট একটা ফোন, আমার খেয়াল আছে স্পষ্ট করে, মানে আমার একটা স্টুডেন্ট, আমার ফোন হারাইছে যেই যেই দিন এর 2-1 ক্লাস পরে আমার একটা মেয়ে স্টুডেন্টের ফোন হারাইছে। তা আমি বেডা মানুষের একটা ইস্যু হলো, আমরা ভাই আসলে কান্না করতে পারি না সেই অর্থে, হ্যাঁ। এবং এটা এটা জীবনের একটা বাস্তবতা। কান্না করতে পারি না বলতে আমাদের লজ্জা লাগে সেই অর্থে, বা কেন যেন হয় না। তবে মন খারাপ, ভীষণ মন খারাপ হয়, ভিতরে সব ভেঙে চুরে যায়, বাট কান্না করা যায় না অনেক ক্ষেত্রে। তো ফোনটা যখন হারাইছে আমি ইনস্ট্যান্টলি কিছুক্ষণ ডাম ছিলাম, মানে আমি ওই যে কিং কর্তব্যবিমূঢ় বলি না আমরা, একটা বেই একটা লস এমন হয়ে গেছি। বাট আলহামদুলিল্লাহ, দু এক মিনিটের মধ্যেই হজম করে নিতে পারছি। যাক, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভিন্ন কিছু রাখছেন প্ল্যান, হ্যাঁ। তো যার হারায় সে যে কি কষ্টটা পায়, আমি ওই আমার একটা স্টুডেন্টের কথা বলতে পারছি। মানে ক্লাসে এসে সে কান্না করতেছে, বললাম কি রে ভাই কান্না করে কেন, এ অসুস্থ নাকি? তো পাশের জন্য জিজ্ঞেস করলাম, ও কান্না করতে অসুস্থ নাকি, ওরে ডাক্তার কাছে নিয়ে যাও বা কিছু করা যায় নাকি? বলে স্যার ওর ফোন হারাইছে। বললাম কি রে ভাই ফোন হারাইছে এমনি কান্না করে, মানে ও আওয়াজ করে কান্না করতেছে, বলো স্যার আমার কত ইম্পর্টেন্ট বিষয় ছিল। এখন ধরো আমারও ইম্পর্টেন্ট বিষয় ছিল ফোনে, বাট স্টিল কি করার ভাই, আর হারাই গেছে, এখন কি করার? এখন উপায় একটা আছে, জিডি করা, পাওয়ার চান্সও যেহেতু আছে, বাট স্টিল মানে যার হারায় সে যে কষ্টটা পায় এটা অন্যরা কোনোভাবে মানে বুঝে না। লাইক লাইক ধরো কি বলতে পারি আমি, আসিফের অসুস্থ, আসিফ অসুস্থ হয়েছে, আমি তার স্যার বা আমি তার বড় ভাই, আমি আসিফের বলবো আসিফ অসুস্থ হয়েছে, কি হয়েছে বেটা, জ্বর হয়েছে, কি হয়েছে, ঠিক মতো খাও, ঠিক মতো খেলে দেখবা জ্বর থাকবে না। এটা আমি আসিফের বলবো যখন আসিফ অসুস্থ। আবার আমি এই যে আমি বলেন না মানুষ, যদি আমি অসুস্থ হয়ে যাই তখন দেখা গেছে আমি আর খাইতে পারি না, আমার আর চলে না, তিতে লাগে, কোনো কিছু ভাল লাগে না। আমি হেঁটেরে এতক্ষণ খুব মানে কি দিছি, এনার্জি দিছি, আসি খাও ঠিক মতো, খাইলে দেখবা জ্বর থাকতো না, ভাল লাগবো, এরকম একটা ভাব দিছি না। আমি অসুস্থ হইলে আবার আমি আর ওই কথা রাখতে পারি না। যে অসুস্থ হয় সে মানে বুঝে আসলে আমি যে পারি না, কেন পারি না, হ্যাঁ। যদি আমি একটা কাজ করার ট্রাই করি, আমি অসুস্থ হইলে আমি ক্রিকেট খেলতে পারলে ভাই মন ভালো হয়ে যায়। আমি দেখছি আমার রীতিমতো কঠিন জ্বর, মানে ডাক্তারে বলছে রেস্ট নেন ভালো করে, আমি যাই ধুমধাম ক্রিকেট খেলে দিয়ে জ্বর ভালো করে চলে আসছি, হ্যাঁ। মানে মূল পয়েন্ট হলো, মানে আমরা যখন অসুস্থ, যদি আমরা যে কাজ করতে ভালো লাগে ওই ধরনের কোনো কাজ করা যেতে পারে, অসুস্থতা কমে যায়, হ্যাঁ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ডাই দিয়ে একটু কথা বলে চলে যাব। আজকের ক্লাস শেষ ডাই দিয়ে, যেহেতু প্রশ্ন এসছে। সেটা কি ভাইয়া, ডাই। ডাই শব্দটা খুব ইম্পর্টেন্ট ফর সব জায়গার জন্য ভাই। ডাইয়ের সাথে অনেক প্রিভিশন বসে ভাইয়া। ডাই অফ মানে রোগে মারা যাওয়া বলতে আমরা ডাই অফ বলি। হি ডাইড অফ ক্যান্সার, সে রোগে মারা গেছে। তারপর হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট অর পয়জন, আমরা যেটা বলি অনিচ্ছাকৃত মারা যাওয়া আর কি, হ্যাঁ। তো হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, একবার এই বাক্যগুলোই পরীক্ষা আসবে, দেখবো এর ভিন্ন বাক্য নাই বাক্যে। আর হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, সে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা পয়জন মানে বিষ খেয়ে মারা গেছে, এটাকে আমরা বলি। হি ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট, দেখো শুধু অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে বাই দিবা, আর যদি অ্যাক্সিডেন্ট আগে ভাইয়া কোনো একটা কার, ট্রেন, ট্রাক কিছু একটা অ্যাড হয় তখন কিন্তু কি দিবা, ইন। হি ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। অ্যান্ড দেন মানে কেউ বেশি খায়া বা কম খায় মারা গেলে আমরা ফ্রম বলি। হি ডাইড ফ্রম হাঙ্গার অথবা হাংরি, ওভার ইটিং অর স্টারভেশন, সে বেশি খেয়ে বা না খেয়ে মারা গেছে। শি ডাইড ফর হার কান্ট্রি, ডাইড ফর মানে আমরা যেটাকে স্যাক্রিফাইস করা বলি, হ্যাঁ, সে তার দেশের জন্য মারা গেছে। শি ডাইড ইন 2019, সে 2019-এ মারা গেছে, অথবা সে শান্তিতে মারা গেছে। শি ডাইড ইন হার্নেস, হার্নেস মানে হলো সে কাজ করতে করতে মারা গেছে, ডাইড ইন হার্নেস বলি আমরা। শি ডাইড অন দ্য স্পট মানে সে একবার জায়গায় মরে গেছে, সে জায়গায় মরে গেছে। ওই যে বলি না, এ বাস র্যান ওভার হিম। র্যান ওভার মানে কি জানো তো ভাইয়া? র্যান ওভার মানে হলো একটা বাস তারে পিষে গেছে। পিষে বুঝো কি না? মানে ধরো একটা মানুষ বিশেষ করে ট্রেনের নিচে পড়লে মানুষের অবস্থা কি হয় ভাইয়া? মোস্টলি একবার ভর্তা বানায় ফেলে, এটাই বলছি আর কি। এটা বাস তার পুরো বুট দিয়ে গেছে। একটা হলো বাস বাড়ি দিয়ে ফেলে দিছে এক জিনিস, আর একটা হলো বাসটা তার বাসের চাক্কা যদি কারো উপর দিয়ে যায়, এটা র্যান ওভার বলি ডাইরেক্ট। এই র্যান ওভার, এই বাস র্যান ওভার হিম অ্যান্ড কি করে ফেলছে ভাই? শেষ করে ফেলছে। হি ডাইড অন দ্য স্পট। হি ডাইড অন দ্য স্পট মানে একবার জায়গায় মরে গেছে, আমরা বলি এটাকে।
তাহলে ভাইয়া she died on the spot. Then cattle died off in the village. Died off মানে হলো ক্যাটেল গুলো হারিয়ে যাচ্ছে ভিলেজ থেকে, এটাকে রেফার করছে। হ্যাঁ, তারপর দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে। ডাইড অ্যাওয়ে মানে হারিয়ে যাওয়া, মানে অদৃশ্য হয়ে যাওয়া বলতে পারি আমরা। দ্য সাউন্ড ডাইড অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স, মানে দূরে সাউন্ড কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, মানে আস্তে আস্তে বিলীন হয়ে যায়, এটাকে আমরা বলি ডাই অ্যাওয়ে। দ্য কাস্টম ডাইড আউট। ডাইড আউট মানে বিলুপ্ত হয়ে যাওয়া। সেন্ট্রিজ ব্যাক মানে দ্য কাস্টম ডাইড আউট সেন্ট্রিজ ব্যাক মানে শত বছর আগে কোন একটা কাস্টম, কোন একটা রীতিনীতি কি হয়েছে, অদৃশ্য হয়ে গেছে, হারাই গেছে, ডাইড বিলুপ্ত হয়ে গেছে। দ্য ফায়ার ফাইনালি ডাইড ডাউন। ডাইড ডাউন মানে থামছে, নিভছে। হ্যাঁ, এক্সটিংগুইশ যেটাকে আমরা বলি। মাই আঙ্কেল ডাইড থ্রু দ্য নেগলেক্ট অফ হিজ সানস। তার ছেলে মেয়েদের অবহেলায় তিনি কি মারা গেছেন। এই ডাইড থ্রো মানে হলো কোনো কিছুর অবহেলায় মারা যাওয়া, এমনটাকে রেফার করছে ডাই থ্রো। হ্যাঁ, এবং আস্তে আস্তে মারা গেছে, একদিনই মারা যায় না। ডাই থ্রোটা কি বল রেফার করছে, কোনো কিছু কারণে আস্তে আস্তে মারা যাওয়া, স্লো মোশনে মারা যাওয়া, যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাহলে মাই আঙ্কেল ডাইড থ্রো দ্য নেগলেক্ট অফ হিজ সানস। আসিফ ভাইয়া, তোমার রিকোয়েস্টটা রাখতে পেরেছি। তুমি কি আছো আমার সাথে আসিফ? তাহলে ভাই এই বাক্যগুলোই পড়বা, পরীক্ষায় বাক্যগুলোর বাইরে কোনো বাক্য আসবে না, দেখবা কেমন। এখানে একটা ইস্যু স্টুডেন্টরা ভেজাল করে, এই যে এই দুই বাক্যটা দেখো, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট অর হি ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আসলে ডাইরেক্ট বাই লিখবা, আর যদি মানে অ্যাক্সিডেন্টের আগে একটা কার ট্রেন টাকা আসে তখন কি লিখবা, ইন। শুধু অ্যাক্সিডেন্ট হলে বাই, আর যদি অ্যাক্সিডেন্টের আগে একটা কার ট্রেন ট্রাক কোনো একটা যানবাহন আসে তখন ইন লিখবা। ওকে, এই ছিল আজকের জন্য তোমাদের সাথে আমার ক্লাস। আশা করি তোমাদের ক্লাস করে উপকার হয়েছে। আমি আবারও বলবো ভাইয়া, উপকার হয়েছে বলতে এটা তোমার নিজের পড়ার বিষয়। গ্রুপ ভার্ব আমরা অবশ্যই শুধু গ্রুপ ভার্বটারে ঠাড়াভাঙ্গা মুখস্থ করে যাব না, বরং আমরা একটু সেন্টেন্সগুলো পড়বো। সেন্টেন্সগুলো পড়লে গ্রুপ ভার্বটার অর্থ কি আমি গেস করে ফেলতে পারবো, দেন আমি মিলাবো, এবং এটা আমার জন্য লং লাস্টিং একটা ওয়ে। যদি আমার প্রথমত একটু কঠিন মনে হতে পারে, বাট লং লাস্টিং একটা ওয়ে, যেটা আমাকে পরীক্ষায় হেল্প করবে। এবং আগামী 5 বছর পরে যখন চাকরি বাকরির পরীক্ষা দিতে চাও, তখন দেখবে এই জিনিস তোমার খেয়াল আছে, মোস্টলি রিভিশন দিলে দেখবে খেয়াল হয়ে গেছে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা ভাইয়া, সবার জন্য দোয়া, এবং আমাকেও নিশ্চয় তোমাদের দোয়া রাখো। আল্লাহ তাআলা আমাদের সবার সব বিপদ আপদ দূর করে দিক, আমাদেরকে ভালো থাকার সুযোগ করে দিক, আমাদের দেশকে ভালো রাখুক, আমাদের তোমাদের সবার ফ্যামিলির যত সমস্যা আছে আল্লাহ তাআলা যেন সমাধান করে দেন। কারণ আমাদের সবার ফ্যামিলিতে সমস্যা আছে ভাই। তুমি হয়তো ভাবতেছো তোমার ফ্যামিলিতে এত সমস্যা, কেমনি করব না কি করব। ভাইরে, তোমার ফ্যামিলিতে যে সমস্যা আছে, খুঁজে দেখো যারে তোমার মনে হয় যে খুব আরামে আছে, তার ফ্যামিলিতে আরও অনেক বেশি সমস্যা আছে। সবার ফ্যামিলিতে খুব সমস্যা আছে জানি, অনেক ধরনের সমস্যা আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। আল্লাহ তাআলা আমাদের সবার ফ্যামিলির সব ধরনের সমস্যাগুলোকে সহজ করে দিক। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া থাকবে, আমার জন্য দোয়া রাখিও। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।